হতে যাচ্ছে এই সেমিনারে অলরেডি আমাদের মাননীয় অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার অলরেডি উপস্থিত হয়েছেন। স্যারকে ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করবেন মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতার সম্মানিত চেয়ার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বা স্পিকার প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। উনি এখন বর্তমানে স্পেশালি অ্যাপয়েন্টেড প্রফেসর হিসেবে আছেন ওসাকা ইউনিভার্সিটি জাপান, কিন্তু উনি অ্যাজ ওয়েল অ্যাজ উনি প্রফেসর IEEE ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি আসলে বিষয় আজকে এই আইডিয়া প্রতিযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমাদের 10টি যে ক্ষেত্রে আমরা প্রতিযোগিতার আইডিয়া আহ্বান করেছি সেই জায়গাগুলোতে কি সমস্যাগুলো চিহ্নিত করা যায় এবং তার সমাধানগুলো কিভাবে চিন্তা করতে পারে আমাদের যারা প্রতিযোগী আছেন সেই বিষয়ে উনি আলোকপাত করবেন। এই বিষয়ে আমি আমাদের সেমিনারের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রতিযোগিতার ফরম্যাটটি নিয়ে জাস্ট ছোট আকারে সংক্ষিপ্ত উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আলোচনা করার জন্য এই মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার চেয়ার ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার। ধন্যবাদ ডক্টর শামীম আলম মামুন, সেক্রেটারি মুজিব 100 আইডিয়া কন্টেস্ট। এই প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে এবং 15ই আগস্টে বুলেটের হাতে নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, জামাল ও অন্যান্য শহীদদের। আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 50 বছর স্বাধীনতার পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি অনন্য পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ইতিহাসে আমরা দেখিনি। সেটি হচ্ছে একটা আন্তর্জাতিক একটা সম্মেলন করতে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড এর একটা কো-লোকেটেড ইভেন্ট হচ্ছে মুজিব 100 আইডিয়া কন্টেস্ট, আপনারা যেটা সবাই অবগত আছে। এবং আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেনের সুনিপুণ পরিকল্পনায় এই কনফারেন্স হতে যাচ্ছে, আপনারা সবাই জানেন। এবং আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত স্পিকার, যিনি কিভাবে আইডিয়া জেনারেট করবে এই বিষয়ে তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন, এবং যারা প্রতিযোগী যাদের অনেকগুলো কোয়েশ্চন আছে, আমার মনে হয় এই ব্রেনস্টর্মিং এর মাধ্যমে ওনার মতো একজন বিশেষজ্ঞের আলোচনায় আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর আমরা মনে হয় অ্যান্সার পাবো। এবং এই মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতা, অথবা বাংলায় আমরা যেটাকে বলছি মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা, সেটির অন্যতম লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা সহযোগিতা গড়ে তোলা, যেটা আমরা যেরকম হওয়া উচিত আমরা সেটা পাই নাই। এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে
আমরা এই মুজিব 100 আইডিয়া কন্টেস্ট আমরা আয়োজন করতে চাচ্ছি, এবং আমাদের এই আয়োজন করতে গিয়ে আমাদের যেমন এখানে চ্যালেঞ্জ আছে, তেমন এখানে বেনিফিটসও আছে। চ্যালেঞ্জ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক কিভাবে আমরা দাঁড় করাবো, কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সবচেয়ে সম্পদশালী প্রতিষ্ঠান, কিন্তু তার সম্পদগুলোর অপটিমাল ইউটিলাইজেশন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা একটা ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেমের অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই শূন্যতাটাকে পূরণ করার জন্য জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা ফ্রেমওয়ার্ক প্রদান করবে, এবং এই ফ্রেমওয়ার্কের দুইটা ধাপ আছে। একটা হচ্ছে আইডিয়া প্রতিযোগিতা, এরপরে হচ্ছে যে শিল্প এবং একাডেমিয়ার মধ্যে সহযোগিতা। এবং এই মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার আরেকটা অনন্য রূপ হচ্ছে এটি সেপ্টেম্বর মাস অর্থাৎ 2021 থেকে শুরু হয়ে সেটা 2022-এর জুনের 30 তারিখ পর্যন্ত এটা চলবে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, একটা আইডিয়াকে আমরা ধারণ করে আমরা দেখতে চাই সেই আইডিয়াটা শেষ পর্যন্ত কিভাবে একটা রোবাস্ট এন্ড রিলায়েবল মার্কেট প্রোডাক্টে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখতে চাই একটা রোবাস্ট এন্ড রিলায়েবল কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি। কারণ আপনারা জানেন একটা দেশের ইকোনমি 80% অবদান হচ্ছে স্টার্ট আপ কোম্পানি। এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো যেটা দেখাতে চাচ্ছি যে যে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করবে বিশ্ববিদ্যালয়গুলো, যদি তারা ইন্ডাস্ট্রির সাথে একটা সহযোগিতার মেলবন্ধন গড়ে তুলতে পারে। এবং গত উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা দেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাননীয় সদস্য, ওনারা এই কনসেপ্টটাকে চমৎকারভাবে গ্রহণ করেছেন। এবং আমরা চাই, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা চাই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার একটা হাব যেন গড়ে ওঠে। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো এক একটা অঞ্চলে অর্থনীতিকে পরিচালিত করতে পারে। এটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। আমরা এটা দিয়ে জাতিকে কিছু আমরা দিয়ে যেতে চাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আমাদের মাননীয় সেক্রেটারিকে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই আজকের অনুষ্ঠানের স্পিকার প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান আহাদ স্যারকে তার হাউ টু জেনারেট আইডিয়াস এই কনসেপ্টের উপরে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি জাপান থেকে বলছি। আমার এখানে এখন বাজে হচ্ছে 10টা 15, আর বাংলাদেশে মনে হয় 7টা 15। তা আমি আমাদের সম্মানিত প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে এবং আমাদের অতি প্রিয় প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার সহ অন্যান্য যারা আছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আসলে আমরা যদি প্রত্যাশা করি যে এটা মানে আমি খুব বেশি কিছু দিয়ে দিতে পারবো বা আইডিয়া জেনারেট করতে, এটা খুবই ডিফিকাল্ট। কারণ হাউ টু জেনারেট আইডিয়াস এটা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ আমার ইনিশিয়াল প্ল্যান ছিল হাউ টু অ্যাভয়েড দিস টক। ফলে ফর দ্য লাস্ট 10-15 ডেজ বেশ কয়েকজনের সাথে ডেট এগুলো নিয়ে বারবার বলছিলাম, কিন্তু শামীম আল মামুন ভাই আমাকে জেকে ধরেছেন যে কিছু একটা বলতে হবে। তো এই জন্য বাধ্য হয়ে আমি চেষ্টা করেছি কিছু, কিন্তু ডেফিনেটলি আমি
খুবই দুর্বল আইডিয়ার ক্ষেত্রে। যারা আমার খুব পরিচিত তারা জানেন যে আমার জীবনে আইডিয়া আমি খুব ভালো কিছু করতে পারি নাই আর কি এখন পর্যন্ত। তো সেই পরিপ্রেক্ষিতে ইটস ভেরি ডিফিকাল্ট। তো হাউ টু জেনারেট আইডিয়াস, প্রথমত হচ্ছে যে আমি জানি না যে কিভাবে করতে হবে। তো এই প্রেজেন্টেশনে আমি কিছু আলোচনা করব, কিছু পয়েন্ট দিব যেটা আমার কাজের সাথে সম্পৃক্ত, তার আলোকে হয়তো মানে 1% হলেও কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। তো আমি রিকোয়েস্ট করব যে ইয়াং ছেলে মেয়ে আপনারা যারা আছেন তারা একটু খেয়াল করবেন এবং পরবর্তীতে সবাই মিলে হাউ টু জেনারেট আইডিয়াস এই সম্পর্কে নতুন নতুন তথ্য যার যার কাছে আছে শেয়ার করবেন উইদাউট এনি হেজিটেশন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত, যেটা আগে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল। আর এখন আমি ওসাকা ইউনিভার্সিটিতে আছি। এবং কারো যদি আমার কাজ সম্পর্কে জানতে হয় আমার এই ওয়েবসাইটে যেতে পারেন ahadvisionlab.com। তো উইথ দ্যাট এই হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। সবাই বাংলাদেশি, যেহেতু এখানে আমরা সবাই বা ঢাকা ইউনিভার্সিটিকে চিনি। আর এটা হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি। এবং এখানে দুইজন দেখা যাচ্ছে, কোনটা আসল কোনটা নকল এটা বোঝা মুশকিল। এবং প্রফেসর হিরোশি ইশিগুরো, উনি হচ্ছেন হিউম্যান লাইক রোবটের একজন গুরু বা লিজেন্ডারি পারসন। এবং আইডিয়া ক্রস মি বা আইডিয়া এক্স মি, এটা হচ্ছে ওনার মানে একটা ইন্টারেস্টিং জায়গা, এবং তারা অনেক কিছু করার চেষ্টা করেন। দ্যাটস ইট। তো আইডিয়ার ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা মাথায় প্রশ্ন আনবো, বিভিন্ন টপিক নিয়ে আসবো, দেন এই যে কল কবজার মতো আমাদের ব্রেন ঘুরাবে। এবং যে কারণে আমরা বলি যে যখন আমরা অনেক বেশি চিন্তা করি প্রবলেম সলভ করার জন্য আমাদের মাথা ব্যথা করে। এটার হচ্ছে এই যে যন্ত্র গরম হয়ে যায়, মাথা ঠান্ডা পানি ঢালতে হয় এন্ড সো অন। এরপরে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। তো যখন দেমাগে বাতি জ্বলে উঠবে তখনই আসলে আমরা বুঝি যে মেন্টোস না খেলেও মানে আইডিয়া জেনারেট হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো এই বাতি যে জ্বলে, সেই জ্বালার জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে, জ্বললো আর টুপ করে নিভে গেল তাহলে কিন্তু হবে না। এই জন্য কিপ বার্নিং দ্য বাল্ব অফ আইডিয়াস, এটা একটা মাথায় রাখতে হবে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে আমরা যখন আড্ডায় থাকি প্রচুর আইডিয়া নিয়ে আসি, এটা করব এটা করব, এটা করা সম্ভব, স্পেশালি যখন আমরা মানে পরনিন্দা করার চেষ্টা করি আর কি। তো বাস্তব জীবনে এগুলা প্রচুর আসে, কিন্তু যখনই আলোচনার বিষয় আসলো যে হাউ টু সলভ ইট, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এটা সমাধানের দিকে যেতে পারবো, তখনই দেখা যায় অলমোস্ট এভরিবডি আমরা কোনো পথ পাই না, দিশেহারা হয়ে যাই। তখন আমরা হতে পারে যে আয়ুব বাচ্চুর দিশেহারা, না আয়ুব বাচ্চু বা কার হোয়াট এভার ভুলে গেছি, দিশেহারা গান গাই বা হোয়াট এভার, ঠিক আছে। আমাদের মাথায় রাখতে হবে যে আসলে কিপ বার্নিং দ্য বাল্ব অফ আইডিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। এবং লেগে থাকতে হবে, যেটাকে আমি সবসময় বলার চেষ্টা করি যে রিলেন্টলেস এফোর্টস ইন লাইফ, নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া। তো প্রথমে একটুখানি বলে নেই যে আমি অনেকগুলো এক্সাম্পলস দিব পরিশেষে, এবং সেই এক্সাম্পলস গুলো আমার কাজের সাথে সম্পৃক্ত হবে। সব ডোমেইন তো সম্ভব না, কিন্তু এর আগে আমি কিছু ভূমিকা রাখতে চাই যে আসলে যে কোনো কাজ বা আইডিয়া বা রিসার্চ, এটা একটা সিস্টেমেটিক। এর জন্য আমাদের আসলে প্রবলেম অফ নেচার জানতে হবে, যে আসলে সমস্যাটা কি। একজন ডাক্তার যেরকম সমস্যা ভালো করে জানার পরে সমাধান দিতে পারেন, আমাদেরও খেয়াল করতে হবে যে আমরা যখন কোনো একটা আইডিয়া জেনারেট করতে চাই, সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে। একটা মানে ওই আমরা অনেক সময় কি হয় যে পড়ায় মন বসে না, পড়ায় আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, ছোটবেলায় আমরা কাঁঠাল চাপার গন্ধের ছড়া শিখেছিলাম, কিন্তু ওই বয়সে আসলে কাঁঠাল চাপা বুঝি নাই। পরে বড় হয়ে বুঝছি যে কাঁঠাল চাপা হতে পারে কোনো প্রেম, কাঁঠাল চাপা হতে পারে যে পাশের বাসার কেউ, কাঁঠাল চাপা হতে পারে খেলাধুলা, হতে পারে যে অন্যান্য আকাম, অথবা হতে পারে যে ফেসবুক এন্ড সো মেনি আদার থিং। সুতরাং সমস্যাটা যদি আমরা জানতে পারি তাহলে আসলে পড়ায় মন বসার পথটা পেতে পারি। খেয়াল করতে হবে যে অন্যেরা এর সমাধান কিভাবে করেছে। আমি যদি হুবহু অন্যের সমাধান কপি করি তাহলে সেটা নতুন আইডিয়া জেনারেট হলো না। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে অন্যেরা কিভাবে এর সমাধান করেছে এর সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। অফকোর্স যে কোনো কাজের ক্ষেত্রে টাইম বাউন্ড, আমি শুধু জানবো আর জানবো তাইলে তো হলো না। জানার সাথে সাথে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, এবং আমার যতদিন সময় থাকে কোনো একটা কাজ করার জন্য সেখান থেকে ভাগ করে নিতে হবে যে কোনটার জন্য কতটুকু সময় দিব। দেন
বেসড অন দ্য রিয়ালিটি, বাস্তবতা বুঝে যে আমি কোন দেশে বাস করি, আমার কি অ্যাবিলিটি আছে, আমার কি নো হাউ আছে, আমি এই পর্যন্ত বড় হয়েছি কি কতটুকু জেনে, তার উপর বেস করে নতুন কোনো চিন্তা, নতুন কিছু ডেভেলপ করা, অথবা সেটাও যদি করা না যায় যে নতুন কোনো এক্সপেরিমেন্ট করা, সেটাও যদি সম্ভব না হয়, বা অনেক ডোমেইনে আছে ডেটা কালেকশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্পেশালি সোশ্যাল সায়েন্স, আর্টস, বিজনেস, এইসব সাবজেক্টে অনেক ক্ষেত্রেই ডেটা কালেকশন করে সেগুলোকে অর্গানাইজড এবং কন্ট্রোল ম্যানারে কিছু করার চেষ্টা করা, নতুন কিছু করার চেষ্টা করা, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। দেন হচ্ছে যে পরের কাজ, যে আইডিয়া করলাম, করার পরে কিছু ইমপ্লিমেন্ট করে দেখলাম যে কাজ কিরকম হচ্ছে, অ্যানালাইসিস করা, দেন এই রেজাল্ট গুলাকে আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা, যে আসলে কোথায় এটা কাজ করে, কোথায় এটা কাজ করে না, এটা লিমিটেশনস বা কনস্ট্রেন্টস গুলো খুঁজে বের করা। কারণ পৃথিবীর কোনো সমস্যার সমাধান পুরা সমস্যাটাকে সমাধান করতে পারে না, ঠিক আছে? এই জন্য এটা করা এবং কাজ থেমে না রাখা, এরপর কি করা যায় সেটা নিয়ে চিন্তা করা। তো এই হচ্ছে মোটামুটি একটা মানে বেসিক স্ট্র্যাটেজি ফর এনি ওয়ার্ক, এনি আইডিয়া, এনি রিসার্চ, হোয়াট এভার উই ওয়ান্ট টু পয়েন্ট। দেন হচ্ছে যে পচা পথে যদি আমরা না যাই, পচা পথ হচ্ছে যে আমরা এমন একটা আইডিয়াতে চিন্তা করলাম যেটা ইউটোপিয়ান, অসম্ভব কাল্পনিক, অথবা অসম্ভব রোমান্টিক, যেটা আসলে বাস্তবতা সম্পন্ন নয়, স্বপ্নে পাওয়া বড়ি না রিসার্চ অথবা আইডিয়া। আমি এমন একটা অ্যাবনর্মাল আইডিয়া চিন্তা করলাম যেটা আসলে খুবই ডিফিকাল্ট টু অলমোস্ট ইম্পসিবল, অথবা এক্সট্রিমলি ডিফিকাল্ট, অথবা এই টাইপের কাজ কখনো হয়নি, নতুন একটা জিনিস চিন্তা করছি যেটা আসলে রিয়ালিস্টিক না, কোনো মানে এক্সিস্টিং নলেজের সাথে কানেক্টিভিটি নাই, এটা যেতে না হয়। কারণ একমাত্র স্বপ্নে পাওয়া বড়ি যেগুলো ওই যে বিভিন্ন গ্রামে গঞ্জে আগে গেলে বাসে দেখতাম বিক্রি করতো, বা ট্রেনে এখন করে কিনা জানি না। তো পয়েন্ট হচ্ছে যে স্বপ্নে পাওয়া কোনো বড়ি নয়, তাবিজ তোমার নয়, মাথায় রাখতে হবে যে এটা। নাম্বার টু হচ্ছে যে অন্যের কাজকে হুবহু অথবা অলমোস্ট সেম করে চুরি করা, বা অন্যের কাজ বা চিন্তাকে নিজের বলাটা, এটা যাবে না। আমরা যদি অনেক ক্ষেত্রেই, এবং এই আইডিয়া কন্টেস্টে আপনাদের যেটা হবে অল্প সময়, যেহেতু আমরা এক্সিস্টিং বিভিন্ন রকমের মডিউল, বিভিন্ন রকমের সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করব, ব্যবহার করব, বর্তমানে যা আছে তাকে ব্যবহার করে আমরা সমাধানের পথ চেষ্টা করব। আমরা তো এটা সম্ভব না যে 1 বছর বা 6 মাস, ইভেন 1 মাসের মধ্যে বা 2 বছরের মধ্যে আমরা অসাধারণ নতুন কিছু করে ফেলতে পারবো। খুব রেয়ার কেসে সম্ভব হয়। রিসার্চাররা যারা 3, 4, 5 বছর, 10 বছর ধরেও কাজ করে, তারাও দেখা যাচ্ছে যে সহজে করতে পারে না। সুতরাং এই জন্য তো মাথায় রাখতে হবে যে অন্যের কাজ বা চিন্তাকে নিজের বলবো না, আমরা বলবো যে এটা যদু থেকে পেয়েছি, এটা মধু থেকে পেয়েছি, এটা কুদুর কাজ, এটা রহিমের কাজ, এটা এভাবে করে করে আমরা করব। ডেটা যখন আমরা করব সেখানে কোনো মিথ্যাচার করব না, যে কোনো একটা জিনিস চাপাবাজি করব না। সহজ কথা, আমরা জানি যে আমরা যারা গবেষণা করব, আমরা যারা আইডিয়া জেনারেট করব, তারা কি নতুন পথের চেষ্টা করব, সেখানে আমরা চাপাবাজি যাতে না করি, মিথ্যাচার যাতে না করি, এবং ধান্দা যাতে না থাকে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে যেটা হবে যে পার্টিসিপেন্টস বা অন্যেরা মিসগাইডেড হবে, এবং এই একটা সৎ উদ্যোগ মানে ক্ষতিগ্রস্ত হবে, এটা যাতে না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডু ব্রেন স্টর্মিং। আমরা যারা ওই যে ইত্যাদি দেখেছি, চাচা মানে নানা নাতি সারাক্ষণ নাতি বলতো চিন্তা করো না, না চিন্তা করতে, ঠিক আছে? এই যদিও নাতি অনেক উল্টাপাল্টা চিন্তা করতো, বাট এরপরে অনেক কিছু রিয়ালিস্টিক ছিল। তো আমাদের মাথায় রাখতে হবে যে ব্রেন স্টর্মিং খুবই ইম্পর্টেন্ট। নতুন আইডিয়া জেনারেট করার জন্য ব্রেন স্টর্মিং, যেটা অনেক সময় বলি আমার ছাত্রছাত্রীদেরকে, যে আমাদের ব্যক্তিগত জীবনের আড্ডার, ইনক্লুডিং মাইসেলফ, আড্ডার একটা অংশ আমরা কি করব, গবেষণাধর্মী বা আমি যে লাইনটা পছন্দ করি সেই লাইনে আমি চিন্তা করব, এবং এর জন্য আমরা স্পেশালিস্ট বা কলিগস বা যারা রিলেটেড এক্সপার্টস অথবা স্টেক হোল্ডার্স, যেমন আমি চিন্তা করতেছি অটিজম নিয়ে কাজ করব, তাহলে আমাকে যেতে হবে অটিস্টিক স্কুলের ওখানে টিচারদের সাথে কথা বলতে হবে, প্যারেন্টসদের সাথে কথা বলতে হবে, বাচ্চাদের ব্যাপারগুলো ডিল করতে হবে, ওখানে হসপিটাল ডক্টরস ইনভলভ থাকতে হবে, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ওদের যদি ইনভলভমেন্ট থাকে সেগুলোকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এবং গভর্নমেন্টের সাথে আমি কাজ করতে হবে, কারণ গভর্নমেন্ট একটা পলিসি থাকে, আমি পলিসির বাইরে গিয়ে একটা দেশে কাজ করতে পারবো না। যেমন ড্রোন নিয়ে কেউ কাজ করবে, কিন্তু গভর্নমেন্টের পলিসি সবার আগে দেখতে হবে যে ড্রোন কোথায় কতটুকু ব্যবহার করা যাবে, কোন পারপাসে করা যাবে। ওইটা না করে হুট করে আমি ড্রোন কিনে বিশাল রিসার্চের একটা প্রজেক্ট দিয়ে দিলাম, দেখা গেল যে সরকার প্রথমেই বলতেছে ড্রোন হারাম, এটা ব্যবহার করা যাবে না, বা এই লেভেলে রিসার্চ করা যাবে না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে রিলেটেড স্পেশালিস্ট, কলিগস অথবা স্টেক হোল্ডার্স বা পার্টনার্স, তাদের সাথে
বা তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করে পরিশ্রম না করে আমি অল্প একটু চিন্তা করে ভাববো যে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, সেটা কিন্তু কখনোই হবে না। এই জন্য উই নিড জেনুইন ব্রেন স্টর্মিং, অনেক চিন্তা করতে হবে এবং কাগজ কলম ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে। আদিকাল থেকেই মানুষ কাগজ কলম ব্যবহার করে নোট ডাউন করে ছবি আঁকে, ট্রি আঁকে, একটার সাথে একটা রিলেশনশিপ করে, এরপর আবার করে আবার করে। সবকিছু কম্পিউটারে করা অত সবকিছু মাথায় রেখে করার প্রয়োজন নাই। ওইভাবে করতে করতে আমরা কি করব, একটা পর্যায়ে আসব। এই জন্য আমাদের এটা দরকার। এখন পয়েন্ট হচ্ছে যে ইয়াং ছেলেপেলে যারা আছে অনেক ক্ষেত্রে একটা পরিকল্পনা করলো কিন্তু এক্সপার্ট কোথায় পাবে, এদের অনেকেই প্রশ্ন থাকে যে আমি এই রিলেটেড কাজ করব, আমি এক্সপার্ট কোথায় পাবো। কিন্তু এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে মানে প্রাইমারি সোর্সেস বা বই বা জার্নাল বা, আর যেহেতু বাংলাদেশে কাজ করতে গেলে বাংলাদেশে এইসব যারা কাজ করেন তাদের খুঁজে বের করতে হবে। এখন তো অনেক ভালো অবস্থা, যেহেতু আমাদের ইন্টারনেট আছে এবং ইন্টারনেটে অনেক তথ্য আছে এবং একজন আরেকজনকে আমরা ফোন দিয়ে কথা বলতে পারি, বিদেশি এক্সপার্টদের সাথেও কথা বলা কোনো কঠিন কাজ না। এরকম। দেন হচ্ছে এঙ্গেজ ইন কোলাবোরেটিভ রিসার্চেস অর ডিসকাশনস উইথ এক্সপার্টস। এটা এখন স্কাইপ, ইমেল, ইভেন আজকের এই টক আমরা এখানে কথা বলছি 92 পিপল অ্যারাউন্ড, সেখানে আমরা দেখতেছি যে ফ্রি কথা বলছি, তাই না? এই হচ্ছে বিষয়। বাংলাদেশে 150টার উপর ইউনিভার্সিটি এখন, এবং আমাদের প্রায় 5 মিলিয়নের উপর, more than 50 lakhs students in different universities all over বাংলাদেশ। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের 26 লক্ষের উপর স্টুডেন্ট। আমি এটা জানি হচ্ছে 4 বছর আগের কথা, এখন কতটুকু আমি জানি না। তার মানে হচ্ছে যে এত পরিমাণ ছাত্রছাত্রী এবং টিচার্স রয়েছে এবং ইউনিভার্সিটিজ রয়েছে। সুতরাং আমাদের এক্সপার্ট যে নাই তা নয়, অনেকে পিএইচডি করছেন, অনেকে পিএইচডি করেছেন, অনেকেই কম বেশি গবেষণা করছেন, কিন্তু ওই কন্টিনিউয়াস ফ্লোটা নাই, অথবা আসার পরে দেখা যাচ্ছে যে এটাকে কাজে লাগানোর স্কোপটা না থাকে, অনেকে হতাশ হয়ে যান অথবা নীরবে কাজ করতে থাকেন, এন্ড সো মেনি আদার থিংস। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমরা যদি তাদের সাথে ডিসকাস করি, তাহলে দেখা যাবে যে বড় টিম, খুবই যোগ্যতা সম্পন্ন টিম গড়া সম্ভব, এবং তখন কোলাবোরেটিভ ওয়েতে অনেক কাজ করা সম্ভব। কিন্তু মাথায় রাখতে হবে যে না জেনে কাউকে নক করব আর বলবো যে আমাকে হেল্প করো, তাহলে কিন্তু হবে না। তাই আমাদের বেশি বেশি করে পড়তে হবে, জানতে হবে, চিন্তা করতে হবে, মেন্টস খাইলে চলবে না, ঠিক আছে? এবং সঠিক প্রশ্ন করতে হবে, সো দ্যাট আমরা আসলে আগাতে পারি। বাট কোনো প্রশ্নই দুর্বল না, এটা মাথায় রাখতে। সঠিক প্রশ্নের ভয়ে যদি আবার কেউ ভাবে যে প্রশ্নই করব না, তাহলে কিন্তু এটা হবে না। এটা আমাদের জীবনে অবশ্যই খেয়াল করতে হবে। নাও, রিসার্চের জন্য বা আইডিয়ার জন্য আমরা বললাম যে ব্রেইন স্টর্মিং করব, কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা সবসময় বলি আউট অফ দ্য বক্স চিন্তা করতে। সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করলেই হবে না, বক্সের ভিতরে অনেক কিছু আছে যেগুলো চিন্তা করতে হয়। বাট খেয়াল করতে হবে যে আইডিয়া কোনো একটা জিনিস যেটা অন্য ফিল্ডে ওভারলুক হয়েছে, কেউ ব্যবহার করে নাই কিন্তু করা সম্ভব হতো, অথবা খেয়াল করতে হবে যে অন্য মেথডে বা অন্য অ্যাপ্রোচে বা এক্সিস্টিং কোনো একটা সিস্টেমে কি লিমিটেশন বা শর্টকামিংস আছে, আমি কি ওইটাকে সলভ করতে পারি, ওইটাকে ইজি করতে পারি, ওইটাকে ফাস্টার করতে পারি, ওইটাকে সস্তা করতে পারি। কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে যদি আমি সব করি তাহলে কিন্তু হবে না। এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। তো এই জন্য আমাদের এটা আইডিয়ার ক্ষেত্রে কেউ কেউ বলে, স্পেশালি যারা রোবোটিক্সে গুরু, এই যে প্রফেসর তোশিও ফুকুদা এন্ড হিজ গ্রুপস এন্ড আদার্স, তারা যেটা বলে যে আমি মানকি রোবট বা স্পাইডার রোবট তৈরি করব, তাহলে আমাকে দেখতে হবে যে মানকি কিভাবে তার বডি মুভমেন্ট করে। তোশিও ফুকুদার কাছ থেকে আমার শোনা কথা, উনি যে আইটিবলি প্রেসিডেন্ট ছিলেন লাস্ট ইয়ারে। তো উনি বলেছিলেন যে এই টাইপের কথাবার্তা, যেটা আমার মনে হয় আজ থেকে 15-17 বছর আগে আমি শুনেছিলাম ওনার কিনোট। তো উনি যেটা বলেছিলেন সেটা যে মানকি রোবট বা স্পাইডার রোবট, এদের যে মুভমেন্ট, এদের যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি কল্পনা করে যদি আমরা ডিজাইন করে কোনো একটা মেকানিক্যাল সিস্টেম তৈরি করতে পারি, তাহলে সেই সিস্টেমের কারণে এটা হতে পারে স্পেসিফিক কোনো কাজে লাগবে। নর্মালি হতো মাঙ্কি রোবট কি জন্য দরকার, যে মাঙ্কি রোবট 2 হাতে ধরে ধরে চলে যেতে পারতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। স্নেক রোবট, সাপের মতো রোবট কেন দরকার? আমাদের রানা প্লাজায় যখন ঘটনা ঘটলো, অথবা আমাদের যখন বড় একটা বিল্ডিং ধসে পড়ে বা পৃথিবীতেই পড়ে, ভূমিকম্প হলে, যেমন আজকে মেলবোর্নে হলো, বাংলাদেশেও আমরা সবসময় চিন্তিত থাকি, তা কিছু হলে তখন ওই ভিতরে প্রচুর মানুষ থাকে যারা হতে পারে এখনো মারা যায়নি, অসুস্থ বা ইনজিউর্ড। তাদের জানা থাকলে তখন মানুষ রেস্কিউ টিম পাঠাতে পারে। তো সেই ক্ষেত্রে কি, তা আমি নিজেই চোখে দেখেছি এবং জানিও, এই লাইনে কাজও আছে। তারা কি করলো, একটা সাপ যেরকম আঁকা বাঁকা করে যায়, অথবা সেরকম করে একটা রোবট বানানো যাতে করে সে চিপা চাপা দিয়েও চলে যেতে পারে, সিঁড়ি বেয়েও যেতে পারে, সামথিং লাইক দ্যাট। অ্যানাদার কনসেপ্ট কি, বেয়ে বেয়ে যাতে উঠতে পারে। অ্যানাদার কনসেপ্ট কি, যে ছোট তেলাপোকার মতো রোবট বানানো, মাল্টিপল তেলাপোকা বিভিন্ন জায়গায় ছোট ছোট চলে যাবে, তাদের ছোট ক্যামেরা এবং সেন্সর
সেন্সর থাকবে, সেখান থেকে ডাটা পাঠাবে, প্রেজেন্স অফ লাইফ এটা আমাদের জানাবে। খুব কঠিন কাজ না কিন্তু, কিন্তু এই মানে কোঅর্ডিনেট করা, একটার সাথে আরেকটা যে কোঅর্ডিনেট করবে চলবে, এগুলো হচ্ছে আপনার ন্যাচারালি দেখা যে পিঁপড়া অ্যান্ড সো মেনি আদার্স, ইটস নট সো ইজি। প্রচুর পরিশ্রম করলে হবে। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমি আমার নিজের জীবনেই আইডিয়া জেনারেট করতে পারিনি সেরকম, সুতরাং কিন্তু এটা মাথায় রাখতে যে বলা সহজ করা কঠিন। আমি শুধু বলতেছি যাতে করে আমাদের ইয়াং জেনারেশনরা এবং সবাই চেষ্টা করে। সুতরাং প্রথম বারবার এটা আমি বলবো, কারণ হচ্ছে আমি নিজেই লজ্জাবোধ করতেছি যে আমি মানে আইডিয়া জেনারেশনের কথা বলছি, কিন্তু আমি নিজেই জীবনে আইডিয়া তেমন কিছু করি নাই। ঠিক আছে, বা চেষ্টা করে সার্থকতা লাভ করি নাই। চেষ্টা করি নাই যে তা না, আই অলওয়েজ ট্রাই, ইভেন টুডে আই ট্রাইড ফর সামথিং, কিন্তু এটা সম্ভব হয় না। বুদ্ধি থাকতে হয় বা প্রচুর পরিশ্রম করতে হয়, এই হচ্ছে বিষয়। এখন আমাদের 10টা ট্র্যাক আছে। সেই 10টা ট্র্যাকে আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, মুজিব 100 আইডিয়া চ্যালেঞ্জ, সেখানে আপনারা দেখবেন যে এডুকেশন একটা সেক্টর যেখানে আমাদের ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশনের জায়গা রয়েছে। এই ক্ষেত্রে শুধুমাত্র সিএসসি ট্রিপলির জায়গা নয়, অন্য ডোমেইনের, ইভেন এডুকেশন ফিল্ডের এবং আদার্স যারা কাজ করে তাদেরকে ইনভলভ করে ছোট্ট একটা টার্গেট নেন এবং সেটার উপর বেস করে করার চেষ্টা করেন। হেলথ কেয়ারে এনোর্মাস কন্ট্রিবিউশন রাখেন। আমি আজকের প্রেজেন্টেশনে মোস্ট অফ দ্য পয়েন্টস, আমি আইডিয়া যেগুলো দিব সেগুলো হেলথ কেয়ার রিলেটেড। তো হেলথ কেয়ার কেন, কোভিড-19 আমাদের দেখিয়ে দিয়েছে যে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে চলছে তার বাইরে আরো অনেক চ্যালেঞ্জ এখন আমাদের চলে আসছে, এবং কিভাবে আমরা করব। বাংলাদেশ একটা এগ্রিকালচার বেসড কান্ট্রি, এখানে কিভাবে করা যেতে পারে, এটা খুবই কঠিন একটা কাজ। ফিশারিজ একটা পার্ট এখানে, এবং আমি জানি যে আমি যখন দেশে ছিলাম তখন মানে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্টের এসেছিলেন ডক্টর তানভীর এন্ড ফিউ আদার্স অলসো ডিসকাস যে আমরা কিভাবে বিভিন্ন রকমের অটোমেশন করে ফিশারিজ ইন্ডাস্ট্রিকে উঠায় নিয়ে আসতে পারি। এবং আমি স্যালিউট করি তাদেরকে যে বাংলাদেশে আজকে আমরা মাছ খাই, এটা খাই, সেটা খাই, আসলে তাদের গবেষণা বিহাইন্ড দ্য সিন এবং কনক্রিট এফোর্টস ট্রিমেন্ডাসলি হয়েছে বলে মানে বিগত দশকগুলোতে বাংলাদেশ এত দূরে আসতে পেরেছে। সুতরাং খেয়াল করতে হবে যে আরো অটোমেশন করতে পারলে, আরো আইডিয়া জেনারেট করতে পারলে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারলে উই ক্যান ডু বেটার। স্মার্ট সিটি অ্যান্ড ভিলেজ, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অন্যান্য ফিল্ডগুলো আছে, যেমন ই গভর্নেন্স, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্যুরিজম, এনভায়রনমেন্ট, তো এনর্মাসলি ইম্পর্টেন্ট। আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে পরিবেশকে মানে অবহেলা না করি। এনভায়রনমেন্টকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনো সেক্টরে পার্মানেন্ট হবে না। আজকে হয়তো আমি কোনোভাবে বেঁচে যাব, আমার বাচ্চা কাচ্চা বাঁচবে না, এবং আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে আমাদের অবস্থা খুব খারাপ হচ্ছে। ফলে যার পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে পৃথিবী চালাতে। রিটেল এন্ড ই কমার্স অ্যান্ড ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস, তো এগুলো তো বিজনেস রিলেটেড, আর এই জন্য আমাদের এগুলো জানতে হবে। আমি আর ই কমার্স নিয়ে খুব বেশি বলতে পারবো না। তো আমার মূল কনসেন্ট্রেশন থাকবে হেলথ কেয়ার। সো কিছু কিছু বিষয় আমি এখন বলবো ওয়ান আফটার অ্যানাদার, এবং আইডিয়া জেনারেট করার চেষ্টা করব। এর কিছু আইডিয়া অলরেডি আমার স্টুডেন্টরাও এখানে সাবমিট করবে, বাট ইফ ইউ হ্যাভ ওয়ান্ডারফুল আইডিয়াস, নো প্রবলেম, ওকে, ডোন্ট হেজিটেট। নাম্বার ওয়ান, আমাদের ডেটা মোডালিটিস কি হতে পারে? আমাদের ডেটা মোডালিটিস হতে পারে ভিডিও ডেটা, ইমেজ ডাটা, অথবা স্কেলেটন ডেটা, অথবা হতে পারে যে ডেপথ ইমেজ। এই টাইপের ডেটাগুলো আমরা বিভিন্ন রকমের ক্যামেরা থেকে নাওয়াডেজ পেয়ে থাকি, এবং সেই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনে যেতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনে আমরা জানি যে অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ, কম্পাস, জিপিএস, লাইট সেন্সরস, ব্যারোমিটার অ্যান্ড আদার ইনহেরেন্ট সেন্সরস রয়েছে। এই সেন্সরগুলো ব্যবহার করে আমরা কি কোনো রকমের কাজ করতে পারি? নো। কারণ হচ্ছে যে ফোনের সেন্সর ব্যবহার করে কিছু করা যায় কিনা। গ্লোবালি ফোনের সেন্সর ব্যবহার করে অনেক রকমের অ্যাপ্লিকেশনস ডেভেলপ করেছে। আর এখন তো বাংলাদেশে আমরা অনেকেই মোবাইল অ্যাপ্লিকেশনস ডেভেলপ করতে পারি। তো মোবাইল অ্যাপস যখন বানাতে পারি, তার সাথে যদি আমি অ্যাক্সেলোমিটার বা জাইরোস্কোপের ডেটা এবং এই টাইপের জিনিসগুলো মানে ব্যবহার করতে পারি, তাহলে সেগুলো ব্যবহার করে আমরা হরেক রকমের অ্যাপ্লিকেশনস বের করতে পারি। আমি কিছু দেখাবো এখানে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে হিউম্যান বিহেভিয়ার অথবা অ্যাক্টিভিটি, যদি আমরা বিভিন্ন রকমের ডেটা, যেমন আমাকে ভিডিও দেখা যাচ্ছে, ভিডিও না দেখা গেলে আমার স্পিচ পাওয়া যাচ্ছে, অথবা ভিডিও যদি সরাসরি দেখা না যায়, আমার বডি জয়েন্ট পয়েন্টস স্কেলেটন এটাও পাওয়া যায়। মানে যারা রিসার্চ এই লাইনে আছে তারা করতে পারবে, বা গুগল দিলে জানা যাবে। না জানলে আমাকে জিজ্ঞেস করলে আমি হয়তো একটু বলে দিতে পারবো। তো পয়েন্ট হচ্ছে যে ডিটেকশন, যে কোথায় মানুষের মুভমেন্ট হয় বা অ্যাকশন আছে, আবার এটা থেকে কি ঘটছে সেটা বোঝা,
এবং অ্যানাদার পয়েন্ট হচ্ছে প্রেডিকশন, যে বর্তমানে আমি যা দেখছি শুধুমাত্র বুঝতে পারতেছি, কিন্তু আমি বর্তমান দেখে ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারি। মানে ওই যে আমার এক বন্ধু ছিল, আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, চেহারা খুব খারাপ ছিল, এই জন্য হাতে দেখে বলছে যে আমার কোনো বিদেশ গমন নাই। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট হয়ে যাওয়ার পরে সে আবার সেকেন্ড ইয়ার আমি তার কাছে গেলাম, সে বললো যে অবশ্যই আমার বিদেশ গমন আছে। ঠিক আছে, তার মানে সে তখন আমার ভবিষ্যৎ দেখে ফেলছে আর কি। কারণ হচ্ছে যে সে ধরে নিছে যেহেতু আমি ভালো রেজাল্ট করলে বিদেশে যাব, হয়তো পড়াশোনা করব এরকম। তো প্রেডিকশন হচ্ছে যে আমরা আমরা দেখবো যে ভিডিও দেখে বা সেন্সরের ডাটা দেখে, যে মোবাইলের ডাটা দেখে আমি ফিউচার প্রেডিকশন করতে পারি কিনা। আমি কতগুলো এক্সাম্পল দিব পরে, আপনারা দেখে অবাক হবেন যে আসলে কত রকমের কাজ করা কত সহজে সম্ভব, এবং এক্সিস্টিং সিস্টেম ব্যবহার করেই সম্ভব। মেশিন লার্নিং বলেন, ডেটা প্রসেসিং বলেন, ডেটা অ্যানালাইসিস বলেন, এগুলো দিয়ে করা সম্ভব। কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া, যে আমরা আসলে যেটা করে কোনো কাজের স্কোর দেয়া, যে মানে কোনো কতটুকু স্বাভাবিক বা কতটুকু অস্বাভাবিক হলো অ্যাকশনের একটা কোয়ালিটি। যেমন আমরা যখন ক্রিকেট বল খেলি, যদি আমি বল করি আমার যদি কতটুকু বাঁকে, তার উপরে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। ঠিক আছে, সিমিলারলি আমি যখন ইনজিউর্ড হই, আমার যখন রিহ্যাবিলিটেশন প্রসেস হয়, তখনও কিন্তু আমার একটা স্কোর থাকে। সুতরাং স্কোর বা গ্রেডিং করাটাও একটা ইম্পর্টেন্ট কাজ, এবং এই টাইপের কাজগুলোর উপর বেস করে অনেক অ্যাপ্লিকেশনস আমরা হেলথ কেয়ারে করতে পারি। তো জাস্ট টু বলা যারা একদমই নতুন সেন্সর বেসড এর জন্য, যে আমার মোবাইলের যদি সেন্সর ডাটা থাকে অথবা অন্য কোনো সেন্সর, আমি যদি এখানে কোনো একটা সেন্সর ব্যবহার করি, তাহলে সেই সেন্সর ডেটা, অ্যাক্সিলোমিটার হোক বা জাইরোস্কোপ হোক ইত্যাদি, সেই সেন্সর ডাটাগুলো আমরা প্রসেস করে ফিচার এক্সট্রাক্ট করে আমরা বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি। যেমন আমি দেখাবো ফল ডিটেকশন একটা, পরে কি হলো যে এই সেন্সরের ডেটা প্রি প্রসেসিং, ফিচার এক্সট্রাকশন, দেন মেশিন লার্নিং বলি, ডিপ লার্নিং বলি, হোয়াট এভার, বেসড অন দ্য ডেটা অ্যামাউন্ট, বেসড অন দ্য স্ট্র্যাটেজিস আমি দেখবো। নাও মানুষের অ্যাকশন বা অ্যাক্টিভিটি বুঝতে পারলে আমরা আসলে অনেক কাজ করতে পারি। আমরা জানি মন বুঝতে পারলে তো অনেক ভালো হতো, কিন্তু মিনার মতো বললাম যে যেহেতু মিনা রে মনে হয় আজকে কালকে বা এরকম কোনো একটা সময়ে, তো মিনা যেটা বলা হইতো, তো এখন যেটা সেটা মনকে যদি বোঝা যায় তাহলে পৃথিবীর অনেক প্রবলেম সলভ হয়। মেন্টাল হেলথ আমার কয়েকটা স্লাইড আছে আমি দেখাবো। সুতরাং মানুষের মন বোঝা অথবা এক্সপ্রেশন বোঝা, যে আমার ফেস দেখে বোঝা যে আমি আসলে হ্যাপি নাকি আমি আসলে স্যাড, অথবা আমার মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করতেছে বা আমি অ্যাক্টিং করছি। ইয়েস, টপ অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা, তাদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট, কারণ অস্কার হারার পরেও তারা যেভাবে একটা ভেটকি দেয়, তাতে ওইটার জন্য তাকে আরেকটা এমি অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ব্যাপারটা এরকম আর কি। তো এখন মেনি অ্যাপ্লিকেশনস, ফর এক্সাম্পল হেলথ কেয়ার বা স্বাস্থ্য সেবায় প্রচুর পরিমাণে ভিডিও, ইমেজ, সেন্সর থেকে ডাটা নিয়ে অনেক কাজ পথ রয়েছে। সার্ভেলেন্স অনেক কঠিন কাজ, দরকার যদিও বাংলাদেশের জন্য, কিন্তু মানে আপনাদের পক্ষে আইডিয়া জেনারেট করে সার্ভেলেন্সে কাজ করা কঠিন এই জন্য যে সার্ভেলেন্সে ম্যাসিভ পরিমাণ ডাটা থাকে এবং কম্পিউটিং ক্ষমতাও প্রচুর দরকার পড়ে, সেটার জন্য ডিফিকাল্ট। বাট যদি হয়, আমরা যদি চিন্তা করি ইনডোর একটা বাসার ভিতরে সার্ভেলেন্সের ব্যাপার, সেই ক্ষেত্রে তো এত হবে না, কারণ ওখানে আপনাকে ডিটেক্ট করতে হবে যে ইন্ট্রুডারকে, অবৈধ কেউ ঢুকছে কিনা, অথবা সেন্সর দিয়ে আপনার দেখতে হবে যে দরজা ভেঙে ফেলছে কিনা, জানালা খুলছে কিনা, অ্যান্ড সো অন। এই হচ্ছে বিষয়। ম্যান মেশিন ইন্টারাকশন, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনে তো প্রচুর কাজ আছে, ওয়াইড ওপেন টু মানে এক্সপ্লোর। এই জন্য আমাদের যত বেশি চিন্তা করব তত বেশি কাজের পথ বের হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা দেখতে পাই যে সার্ভেলেন্সের কথা বললাম, দেন স্পোর্টস ভিডিও অ্যানালাইসিস, এখানেও কাজ করা খুব বেশি অবকাশ ইয়াং ছেলে পেলেদের জন্য নাই, এই জন্য যে স্পোর্টস ইন্ডাস্ট্রি যাদের টাকা পয়সা বেশি তারা আসলে প্রচুর ইনভেস্ট করে। অ্যাকশন, আমরা ক্রিকেট দেখলেই বুঝি বা ফুটবল বা অন্যগুলা দেখলেই বুঝি। অ্যাকশন আন্ডারস্ট্যান্ডিং বাই রোবট, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে রোবোটিক্স এর খুব বেশি স্কোপ সহজে দেখি না, এরপরও কেউ কেউ ছোট ছোট কাজ করছে, আমারও কিছু কাজ ছিল, কিন্তু আমি মনে করি না যে ওই পড়াশোনার জন্য বা নলেজ বেসের জন্য দরকার। কিন্তু আহ, মানে খুব শর্টলি আমরা খুব রোবোটিক্স এর খুব বড় কিছু করে ফেলতে পারবো তা না, কিন্তু তাই বলে আমাদের কাজ থেমে থাকলে চলবে না, বিকজ আমাদেরকে যোগ্যতা সম্পন্ন হইতে হবে। রোবোটিক্স এর ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত কাজ অলমোস্ট 99% কেসেস লাইন ফলোয়ার রোবট এবং তার বাচ্চা কাচ্চা। আমাদেরকে জানতে হবে যে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে, আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রনিক্স এর নো হাউ অ্যান্ড আদার স্ট্র্যাটেজিস, পাথ ফাইন্ডিং, এবং বিভিন্ন মোডালিটি থেকে ডাটা নিয়ে কিভাবে কাজ করবে। সুতরাং পড়াশোনা ভালো মতো করলে আমরা আসলে এগুলো দেখতে পারবো। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নট অনলি ফর রিচ কান্ট্রিজ,
অলসো ফর বাংলাদেশ যে হসপিটাল বা রিহ্যাবিলিটেশন সেন্টার বা স্মার্ট হাউসে বিভিন্ন রকমের অটোমেশনের জন্য আমাদের প্রচুর পরিমাণে এগুলো দরকার। যেমন আমাদের দরকার হচ্ছে ডিটেক্টিং ফল ডাউন। এখন আমরা প্রচুর পরিমাণে ফল ডাউন হয়, আপনারা অবাক হবেন যে উন্নত বিশ্বের জাপানের মতো কান্ট্রিগুলোতেও ফল ডাউন একটা কমন প্রবলেম। নিউজিল্যান্ডের মতো কান্ট্রিতেও তারা মনে করে যে এল্ডারলি পিপলের নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে ফল ডাউন, অ্যাকর্ডিং টু সাম রিসোর্সেস আমি যা পড়েছি। তো এখন পয়েন্ট হচ্ছে যে ফল ডাউন কেন এত বড় প্রবলেম? চিন্তা করে দেখেন যে ইয়াং বয়সে আমরা তো অনেক সময় ফুটবল খেলতে গিয়ে কাদার মধ্যে ধপধপ করে পড়ে গেছি, কখনো কোমর ভাঙে নাই, ঠিক আছে? কিন্তু যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, বয়স্ক হয়ে যাব, আমার যদি ফল ডাউন হয়, কোমর বা কোনো একটা হাড় ভাঙে, আমি কিন্তু পঙ্গুর মতো হয়ে গেলাম, বিছানায় পড়ে থাকলাম, এন্ড কনসিকুয়েন্টলি আমার আরো বড় বড় প্রবলেম হলো। আরেকটা পয়েন্ট হচ্ছে ফল ডাউন হলো, ঘরের মধ্যে আমি পড়ে থাকলাম, কেউ দেখলো না, ওই অবস্থা থেকে আমি হতে পারে রক্তক্ষরণ বা অন্য কোনো সমস্যায় মারাও যেতে পারি। সো এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমি ধপ্পর করে পড়ার আগে যদি আমাকে প্রেডিক্ট করা যায়, এটা ভিডিও থেকে অতটা সহজ না, কিন্তু সেন্সর দিয়ে এটা কিছুটা পসিবল। কারণ এখানে যে অ্যাক্সিলোমিটার ডাটা বা জাইরোস্কোপ ডাটা, এই ডাটাগুলো যদি আমার নর্মালি যা থাকে অথবা আমার হেলথের অন্যান্য ভাইটাল প্যারামিটার্স নর্মালি যা থাকে, তার তুলনায় যদি হঠাৎ করে অ্যাবনর্মালি কোনো কিছু হয় এবং সেটা যদি আমার অ্যালগোরিদমের মধ্যে সেভাবে প্ল্যান করা থাকে, যেটার জন্য আসলে খুব কঠিন না, বেসিক ডেটা অ্যানালাইসিস বলতে পারেন, বেসিক মেশিন লার্নিং দেওয়া সম্ভব, দেন আপনাকে যেটা হবে সেটা হলো যে প্রেডিক্ট করে যদি আপনাকে বলে জাতিক তোমার কিন্তু মাথা ঘোরাচ্ছে সকাল থেকে, আজকে তোমার এই পরিমাণ খারাপ অবস্থা, তুমি কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারো অথবা খারাপ ফিল করতে পারো, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাকে প্রোটেক্ট করতে পারে। আমি নিজে আজ থেকে 4-5 4 সাড়ে 4 বছর আগে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে মাথা ঘুরে পড়ে গেছিলাম, অথচ আমি সিন্স মর্নিং আই ওয়াজ ফিলিং ডিজি অ্যান্ড নট ব্যালেন্সড। ওকে, যখন আমি ফিরে যাচ্ছিলাম তখন দেখা গেছে যে কার্জন হল আমার চারপাশে ঘুরছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। দেন আই ওয়াজ হসপিটালাইজড। দ্য পয়েন্ট হচ্ছে যে আমি যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারতাম, আমরা ফিল করতে পারি, কিন্তু যখন আমি সেন্সর বেসড কোন একটা ডিভাইস বানাবো বা মোবাইল অ্যাপস বেসড কোন একটা ডিভাইস বানাবো এবং এ হাতে যখন আমাকে কোনো একটা সাজেশনস দিবে, সেটা যদি অবশ্যই খেলনা টাইপের হবে না, রিয়ালিস্টিক হবে মোরলেস। পারফেক্ট তো কখনোই হবে না, কোনো কিছু পারফেক্ট হওয়া সম্ভব না, কিন্তু আমি বলছি যে মানে মানে একটা রিজনেবল স্ট্যান্ডার্ড যেটা ডক্টরসরা অ্যাপ্রুভ করতে পারবেন অথবা বলবেন যে ইয়া অ্যান্ড সো অন। তো এই টাইপের পর্যায়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ফল রিকগনিশন বা ডিটেকশন, এগুলো অনেক অনেক কাজ বাকি। এখন দেখেন যে আমরা হতে পারে ডেটা নিচ্ছি অ্যাক্সিলোমিটার বা জাইরোস্কোপ বা ম্যাগনেটোমিটার থেকে, অথবা ক্যামেরা থেকে নিচ্ছি, অথবা আমরা কিন্তু কন্টাক্টলেস মনিটরিং, যেগুলো ইনফ্রারেড বা আরএফ অথবা ওয়াইফাই বা সোনার, এগুলো আশেপাশে আমার রুমেই হতো আছে, ওগুলো থেকে ডাটা নিয়ে কাজ হচ্ছে এবং সেখান থেকেও করা সম্ভব। এরপরে তো বাকিটা হচ্ছে ডেটাকে কিভাবে আমি প্রি প্রসেস করবো বেসড অন দ্য ডেটা, বেসড অন দ্য সিগন্যাল প্রসেসিং এর কাজ বা ডেটা প্রসেসিং এর কাজ বা ফিচার এক্সট্রাকশনের কাজ, এন্ড দেন গো ফর ক্লাসিফিকেশনস বেসড অন ডিফারেন্ট মেশিন লার্নিং এন্ড সো অন। নাও পয়েন্ট হচ্ছে ডেটা কোথা থেকে পাবো? আমি তো আর আম্মাকে বললাম আম্মা জাম্প, মানে আম্মাকে বলবো যে আম্মা জাম্প করো অথবা তুমি পড়ো কয়েকবার করে ডাটা কালেক্ট করি, এটা তো সম্ভব না। আমার ছাত্রদের নিয়ে একটা কাজ ছিল, মোস্ট অফ দ্য ওয়ার্কস আমি যা বলছি মেজরিটি ঢাকা ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের কাজ, আর কিছু আছে ওসাকা ইউনিভার্সিটি যেগুলো আমি উল্লেখ করব। তো পয়েন্ট হচ্ছে যে আমি ডেটা কোথায় পাবো? সেন্সর দিয়ে হলেও। এখন এল্ডারলি পিপল যখন পড়ে যায়, আর আমি যখন আমার ছেলেদেরকে বলছিলাম যে তোমরা ডাটা কালেক্ট করো, ওরা কিন্তু ফোন নিয়ে ওই যে কাউচের মধ্যে ধপর ধপর করে পড়ছে এবং এসে আমাকে বলছে যে স্যার অনেক ব্যথা ইত্যাদি ইত্যাদি। তো এখন পয়েন্ট হচ্ছে যে এখান থেকেও একটা আইডিয়া আমি বিভিন্ন প্রেজেন্টেশনে বলি, কিন্তু আইডিয়া এখন আমি পাই নাই যে আমি সেন্সর থেকে হোক বা অন্য ডোমেনে হোক একটা রিজনেবল গুড অ্যামাউন্টে যদি আমি ডেটা কালেক্ট করতে চাই এবং সেই ডেটা নিয়ে যদি আমি জেনুইনলি এল্ডারলি পিপলদের জন্য কাজ করাতে চাই, তাহলে কিভাবে সম্ভব? এই ব্যাপারেও আপনারা অনেক চিন্তা করতে পারেন, কিন্তু চিন্তা করার আগে আপনাকে অবশ্যই এক্সিস্টিং ম্যাটেরিয়ালস কিছু পড়ে নিতে হবে, স্টেট অফ দ্য আর্ট কাজ কি আছে, ভালো কাজ কি আছে, যাতে করে আপনি একটা আইডিয়া জানলেন, তার উপর বেস করে চিন্তা করলেন, নতুবা আপনার চিন্তা ভাবনা অনেকটা ইউটোপিয়ান হবে, অথবা অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে অলরেডি কাজটা হয়ে আছে এবং এটা সাকসেসফুল না। এই জন্য মাথায় রাখতে হবে ফল ডিটেকশন, যেটা বলেছিলাম যে বিগ প্রবলেম, ফল প্রেডিকশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং ফল যদি প্রেডিক্ট করা যায় তাহলে দেখা গেল যে মানে অটোমেটিক্যালি একটা ইনফরমেশন যদি চলে যায় এবং সেই ক্ষেত্রে ইমার্জেন্সি অ্যালার্ট আসতে পারে অ্যান্ড সো অন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক
রকমের সেন্সর বেসড কাজের ক্ষেত্র রয়েছে যেখানে আমরা ডেইলি এক্সারসাইজ মনিটরিং এর জন্য করতে পারি। এই কাজটা পরে কয়েকটা স্লাইড আমি রেখেছি কারণ এটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং আমি জানি যে 2-1 জন আমার সাথে নক করেছে, তারা এখানে সাবমিট করবে এই টপিকের উপরে। পেশেন্ট মনিটরিং আউটসাইড হসপিটাল বা রিমোট পেশেন্ট মনিটরিং বা আরপিএম বলে। অর্থাৎ আমি হসপিটালে অপারেশন হলো, বাসায় ফেরত আসলাম, আমাকে বলা হলো এই নিয়মগুলো মানতে, আমি মানলাম না ঠিক মতো, পরে আবার আমি অসুস্থ হয়ে ডাক্তারকে গিয়ে গালাগালি করলাম যে কি অপারেশন করলেন, ঠিক মতো হয়নি, আমার পেট কাটা ছিল এবং খুলে গেছে, কারণ ডাক্তার তো তোমাকে বলেছিল রেস্ট নিতে, এখন তুমি সেটা নেও নাই, যে কারণে সেলাইটা ভালো মতো লাগে নাই এবং ঘা হয়ে গেছে বা প্রবলেম হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা রিমোট পেশেন্ট মনিটরিং এ যদি মানে রোগ বেসিস, এক একটা স্পেসিফিক রোগের জন্য এক এক রকমের স্ট্র্যাটেজি হবে করে যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে মানে ডাক্তারের কাছে বারবার যেতে হবে না। কারণ আমরা যত বেশি ডাক্তারের কাছে যাব আলটিমেটলি কিন্তু ইকোনমি নষ্ট হচ্ছে। সরকার যদি সাবসিডি দেয় তাহলে সেটা, ডাক্তাররাও ওভারলোডেড হয়ে যাচ্ছে এবং সো মেনি আদার প্রবলেমস। আর আমি নিজেও তো অসুস্থ হচ্ছি। কোনো অসুস্থ মানুষ একটা দেশের জন্য ভালো না, দেশের জন্য তারাই ভালো যারা সুস্থ থাকে। এই হচ্ছে পয়েন্ট। সেন্সর বেস ফল ডিটেকশনের কথা বলেছি, প্রেডিকশন বলছি, বিশেষ করে এল্ডারলি বা ডিমেনশিয়া বা ইনজুর্ড পার্সনের জন্য ইম্পর্টেন্ট। এল্ডারলি কেয়ার ইন কেস অফ ইমার্জেন্সি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং দিস আর সামটাইমস কো-রিলেটেড। রিমোট মনিটরিং অফ প্রেগনেন্ট উইমেন, ফর এক্সাম্পল, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পৃথিবীতে মানে 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 লক্ষ লক্ষ বাচ্চা আসতেছে, মানুষ প্রেগনেন্ট হচ্ছে, এট দ্য সেম টাইম আমরা যারা ম্যারিড অথবা সিনিয়র, আমরা জানি যে অল্প বয়সে আমরা বুঝি না, কিন্তু বড় হয়ে বুঝি যে আসলে অনেক মা প্রেগনেন্সির কারণে কত রকমের সাফারিংস এর মধ্যে পড়েছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চার প্রবলেম হয়েছে এন্ড সো মেনি আদার থিংস। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা আসলে কোনো রকমের রিমোট মনিটরিং অফ প্রেগনেন্ট উইমেন বিভিন্ন সেন্সরের মাধ্যমে, বিভিন্ন ডেটার মাধ্যমে, ইভেন এইসব ক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে এই মানে ওই ব্যক্তি, এটা এল্ডারলি পার্সন হোক অথবা একটা সুস্থ মানুষ হোক অথবা ডেইলি এক্সারসাইজ মনিটরিং হোক অথবা প্রেগনেন্ট উইমেন হোক, ম্যানের কথা বলছি না, যদিও গোপাল ভাঁড়কে দেখতে অনেক ভালোই মনে হয়, টুইন টুইন থাকতে পারে। তো এখন পয়েন্ট হচ্ছে যে এখানে যদি এমন একটা অ্যাপস থাকে যেখানে কিছু ডাটা ইনসার্ট করা হলো, অল্প ডাটা, যাতে করে মানুষ বোর্ড ফিল না করে, দেন এটা আমার সাথে থাকার কারণে বা কোনো সেন্সর থাকার কারণে নিয়মিত ডেটা কালেক্ট হচ্ছে, তার উপর বেস করে আমার কোনো কিছু হলো। বাংলাদেশে কিছু ছেলে পেলে এই টাইপের কাজ বিভিন্ন কনফারেন্স আমি দেখি করে, কিন্তু আনফর্চুনেটলি ওইটা খেলনা পর্যায়ে থাকে এবং পরের বছরও যদি সে প্রেজেন্ট করে অথবা আরেকটা গ্রুপ করে দেখা যায় যে মানে প্রায় কাছাকাছি থাকে। আমি মোটামুটি লাস্ট 10 ইয়ার্স ধরে বাংলাদেশের কাজগুলো মানে মোস্ট অফ দ্য কনফারেন্সেস আমি একদম মর্নিং টিল ইভিনিং আপ্রাণ চেষ্টা করি অ্যাটেন্ড করতে এবং পেপারগুলো দেখতে, যাতে স্পেশালি ইন্টারেস্টিং আইডিয়া থাকলে দেখতে। তো আমি দেখি যে প্রোগ্রেস অতটা হচ্ছে না, কারণ হচ্ছে একটা যে আমাদের ফান্ডিংও কম, যে কারণে কেউ একটু অনেক লম্বা কয়েক বছর ধরে বিভিন্ন সেন্সর বা জিনিসপত্র ব্যবহার করে রিসার্চার রেখে কাজ করাবে সেটাও পারছে না। আবার দেখা যাচ্ছে যে যে কাজটা করছে সে ওখানে শেষ করে চলে গেছে, পরে আরেকজন শুরু করছে, সেই তলা থেকে শুরু করছে, 2 স্টেপ যে উঠলো, রিলে ম্যাচে যেরকম হয় যে দৌড়ায় একটা পর্যায়ে গেল, এরপরে মানে লাঠিটা শেয়ার করলো, দেন আরেকজন ধরলো। রিসার্চে আমাদের সেটা প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য, কারণ হচ্ছে যে আমরা যারা শিক্ষক তারা যদি এই ব্যাপারে সহযোগিতা না করি বা ছাত্রদেরকে তৈরি না করি, তাহলে দেখা গেল যে আইডিয়া আগের জায়গায় থেকে যাবে। এই হচ্ছে কথা। তো এই জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে যে প্রচুর পরিশ্রম করা এবং মাথায় চিন্তা করা। তো পেশেন্ট মনিটরিং এর ক্ষেত্রে আমি শুধু বলি যে এটা কেন এত বেশি, মানে এই জায়গায় আমাদের বাংলাদেশ সহ গ্লোবালি আমরা কেন কন্ট্রিবিউট করতে পারি, যে গ্লোবাল আরপিএম সিস্টেমস মার্কেট উইল বি ওয়ার্থ ওভার 1.7 billion US dollar by 2027. Think about that. 1.7 billion US dollar, জিম্বাবুয়ান ডলার না। ওকে, সুতরাং এটার সুবিধাটা কি, যে আরপিএম হচ্ছে বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা ভাবে ইনোভেটিভ ওয়েতে ডিজিটাল টেকনোলজিস ব্যবহার করা হবে, যাতে করে ইন্ডিভিজুয়াল কোন একটা পেশেন্টস বা মানুষের হেলথ স্ট্যাটাসটা মানে ট্র্যাক করা যায় বা জানা যায়, টু ইমপ্রুভ হেলথ আউটকামস। এটা হচ্ছে মূল পয়েন্ট। সুতরাং এইটার জন্য যেমন আমরা যদি বলি যে 2024 মাত্র আগামী কিছুদিনের মধ্যে 3 million US patients will use RPM tools. 3 million মানে কিন্তু 3 কোটি, এবং ডে বাই ডে এটা বাড়ছে। সুতরাং কিন্তু এটা সহজ না, এবং বলছেন যে এটা হচ্ছে ওয়েভ অফ দ্য ফিউচার, বাট হার্ডলস মাস্ট বি ক্লিয়ার। এখন পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক কাজ করতে পারি,
কিন্তু ভালো করে চিন্তা করলে ডাক্তারদেরকে ইনভলভমেন্ট ছাড়া এইসব কাজ কখনোই সম্ভব না। সুতরাং অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে এমন একটা কাজ করতেছি যারা মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার ফর দিস ওয়ার্ক আমরা তাদেরকে ইনভলভ করছি না। এই জন্য কোলাবোরেটিভ ওয়ার্ক, মিউচুয়াল রিলেশনশিপস অ্যামং ডিফারেন্ট পার্টনার্স আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং ওইসব ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আপনারা মানে কাগজে কলমে এগ্রিমেন্ট করে নেবেন যাতে করে কাজগুলো প্রগ্রেসিভলি আগায়। হ্যাঁ, ডাক্তারদেরকে নিয়ে অনেকদিন ধরে অনেক পরিশ্রম করলে অনেক ভালো ভালো কিছু করা সম্ভব। এবং আমি অনেককেই বলবো যে আপনারা এই জায়গায় রিমোট পেশেন্ট মনিটরিং স্পেশালি কোভিড আসার কারণে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি এখানে আনি নাই, যে এই লিঙ্কের মধ্যে আছে রেফারেন্স টুতে, যে আমার 2 বাচ্চাই ইম্যাচিউর ছিল, তারা পৃথিবী এতই ভালোবাসছে যে মানে দৌড়ে চলে আসছে পৃথিবীতে। হ্যাঁ, তা আসার কারণে আমার অনেক টাকা পয়সা গেছে, আমাদের কষ্ট গেছে, ওদেরও কষ্ট হয়েছে। যাকে তো এই দুইটা আসাতে আমার এই এক্সপেরিয়েন্স গুলো একটু বেশি আর কি। তো হসপিটালে মেনি মান্থস আই স্পেন্ড দে স্পেন্ড এন্ড সো অন। তো যেটা হয় যে ছোট বাচ্চা যখন থাকে তার প্রতিদিন ওজন মাপে, ওজন মাপার জন্য একটা মানে ছোট্ট একটা স্পেশাল ডিভাইস আছে। তা ওইটার মধ্যে করার পরে ওজনটা দেখে 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম বাড়তেছে কিনা এইভাবে চিন্তা করে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, তো 10 গ্রাম বাড়লেও আমরা মনে করি ও বেড়েছে। তো এখন পয়েন্ট হচ্ছে যে এইভাবে করার ফলে আমরা দেখি অনেক সময় দেখা যায় ওজন বাড়া ছাড়া বাচ্চারা তেমন স্পেশাল কিছু নাই। যদিও বাংলাদেশে আমার ছেলের জন্য ওরা আরো অনেক স্পেশাল করছে, এটা তো আসলে করে হচ্ছে মানে অন্যায়ভাবে অর্থনীতি তাদের বাড়ানোর জন্য। কিন্তু পয়েন্ট হচ্ছে যে বাচ্চাকে থাকতেই হচ্ছে। যদি এমন হয় যে ছোট্ট ওই ডিভাইসটা আমি বাসায় নিয়ে আসলাম, একটা ব্লুটুথ ডিভাইস থাকলো, সেখান থেকে ডাটাটা কালেক্ট হয়ে একটা সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি চলে গেল নার্স স্টেশনে বা ডক্টরের কাছে, এবং অন্যান্য যে ডেটাগুলো প্রতিদিন মাপে একবার দুইবার করে সেগুলো করলো। তাহলে কিন্তু বাচ্চার যদি হেলথের অন্য কোনো প্রবলেম না থাকে, শুধু ওজন মাপা এবং ব্লাড প্রেশার এগুলো দরকার, তাহলে সে কিন্তু বাসায় চলে আসতে পারে এবং স্পেশালি বাসায় থেকে ডাটাটা কন্টিনিউয়াসলি যেতে পারে। তো এই যে একটা স্ট্র্যাটেজি, এই কাজটাই করার কারণে কি হচ্ছে যে আমার বাচ্চা চলে আসলে আরেকটা বাচ্চা ওই হসপিটালে থাকতে পারছে, কারণ মানুষের ডিমান্ড তো হাই। এনআইসিইউ সারা পৃথিবীতে যে বেশি তা না। আর এই কোভিডের সময় আমরা দেখলাম সারা পৃথিবীতেই ইনক্লুডিং দ্য রিচেস্ট কান্ট্রিজ যে অক্সিজেন দিবে অথবা আইসিইউর কিরকম স্কার্সিটি, কিরকম অভাব। ঠিক আছে, তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে যেখানেই সম্ভব আমরা রিমোট পেশেন্ট মনিটরিং এর ব্যাপারে চিন্তা করি, কাজ করি। কিন্তু দয়া করে আপনারা যে আইডিয়া যে জমা দিবেন, আপনারা একটু ভালো মতো পড়াশোনা করেন, 10-20 ঘন্টা স্পেন্ড করেন, 30-40-50 ঘন্টা স্পেন্ড করেন। আপনার টিমে 5 জন থাকলে প্রতিদিন যদি 5 জন 5 ঘন্টা করে সময় দেয়, তাহলে একদিনে 25 ঘন্টা সময় দেওয়া হয়। এবং আমাদের কিন্তু প্রপোজাল কিছু দেওয়া হবে, দেওয়ার সময় আছে। এরপরে কিন্তু আপনাদের আরো অনেক লম্বা সময় আছে, আনটিল দ্য আর্লি ডিসেম্বর। আপনারা কিন্তু অনেক কিছুই আপনারা করতে পারবেন এবং আগাতে পারবেন। সুতরাং এই জন্য আমি বলছি যে আপনারা চিন্তা ভাবনা করে এবং ভালোভাবে পরিকল্পনা করে আপনারা বিভিন্ন রকমের প্রপোজাল বা আইডিয়া জমা দিবেন। তো এখন আমরা টেলিমেডিসিন আমরা অনেক শুনেছি বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে আমরা জানি যে তারা টেলিমেডিসিন সার্ভিস দিয়েছে অ্যান্ড সো অন, বাট নট মাচ এলসওয়্যার। এবং ওরাও যে টেলিমেডিসিন দিচ্ছে সেটাও অনেক লিমিটেশন রয়েছে, ন্যাচারালি থাকবেই। সুতরাং এই টেলিমেডিসিন বা টেলি হেলথ বা হেলথ, মোবাইল হেলথ যেটা বলি, বা ই হেলথ, এরকম অনেক টার্মিনোলজিস এখন খুবই বুমিং। এবং আপনারা জানেন যে যা যদি এখন এই মুহূর্তেই চলতেছে এসিএম ইউবিকম কনফারেন্স, টপ র্যাঙ্ক কনফারেন্স। তো সেই কনফারেন্সে কিন্তু হেলথের উপরে প্রচুর পরিমাণে কাজ রয়েছে অ্যান্ড সো অন। ফলে কেউ যদি ইন্টারেস্টেড হন ওদের পেপারগুলো আপনারা দেখতে পারবেন। তো পয়েন্ট হচ্ছে যে কোভিড-19 বা ডিমেনশিয়া বা ফল, ক্রনিক যদি পালমোনারি ডিজিজ হয়, কেউ হয়তো জেলে আছে, তার একটা অসুখ আছে, তাহলে সেটা কিন্তু আমরা জেল থেকেই সে মানে রেগুলার পর্যালোচনা করতে পারে। আমরা ইগনোর করছি, কিন্তু আসলে জেলে যারা যায় তারা হতে পারে যে ব্যাড লাক, অনেক ক্ষেত্রে জেনুইন ক্রিমিনাল থাকে, অনেক ক্ষেত্রে ব্যাড লাক যে ভুল করে ফেলেছে চলে গেছে, মানুষের জীবনেই ভুল হয় আমাদের। ঠিক আছে, ফলে তাদেরও ক্রনিক ডিজিজ অনেকের থাকে বা ডিজিজ ওখানে জন্ম হয়। আমরা যদি বিভিন্ন রকমের সিস্টেম করি তাহলে আমরা দেখা যায় যে ওখানে যারা থাকে তাদেরকে সুস্থ কিছুটা বেটার করতে পারি। এটা কিন্তু হিউম্যান সার্ভিস, হিউম্যানিটির কাজ। ফলে আমি জেলের কথা বললাম, এরকম অনেক সেক্টর আছে। আমার ওয়ান অফ দ্য স্লাইডস লেটার অন ইউল ফাইন্ড ডায়াবেটিক্স অথবা হার্ট ফেলিওর, টেলিমেডিসিন ইন প্রিজন সিস্টেমস, এবং মনিটরিং এবং সাপোর্টিং, যে ঘরে থেকে আমরা কিভাবে এগোতে পারি। স্পেশালি কোভিড এর কারণে এটা সম্ভব, মানে এটা প্রবলেম হয়ে দাঁড়াইছে যে অটিস্টিক চিলড্রেন যারা তারা অনেকেই স্কুলে যেতে পারছে না গ্লোবালি।
আমাদের দেশে হয়তো আমরা চিন্তা করি যে আমাদের অটিজম হলে পাত্তাই দেয় না, আনফরচুনেটলি আমরা মানে মোরাল সাপোর্টও পায় না একটা ফ্যামিলি। কিন্তু অটিস্টিক বাচ্চা কাদের হয়? আমার বাচ্চা হতে পারে, আমার ভাই বোন হতে পারে, আমার আত্মীয় স্বজনই হয়, হিউম্যান বিইং। সুতরাং তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি, যে ঘরে বসে, ঘরে মনে বানান ভুল হচ্ছে বাংলা লিখতে গিয়ে, তো ঘরে বসে যদি আমরা তাদের জন্য কোনো কাজ করতে পারি যাতে করে বেটার, লিটল বিট বেটার সাপোর্ট, আলজাইমার্স বা পার্কিনসন্স ডিজিজ বা প্রেগনেন্ট উইমেনের জন্য বা রিহ্যাবিলিটেশন বা স্ট্রোক ক্ষেত্রে এই কাজগুলো, সেগুলো আমাদের দরকার। কিন্তু কোনো কাজই সহজ নয়। মাগার কয়েকদিন কাজ করে ধান্দাবাজি করা আমাদের কারো উচিত হবে না। আমরা যাতে চাঁদাবাজি ধান্দাবাজি এই জিনিসটা থেকে সরে আসি। খেয়াল করতে হবে যে যে কোনো গবেষণায় আমরা বা যে কোনো কাজে বা আইডিয়া ডেভেলপমেন্টে পার্মানেন্ট ফুটপ্রিন্ট রাখতে গেলে লম্বা সময় ধরে কাজ করতে হয়। ইয়েস, আমরা সব সময় আগাবো, কিন্তু আমরা যা করব অতটুকুই বলবো, যত লিমিটেশন আছে সবগুলোই বলবো, যাতে করে মানুষজন জানে, সবাই জানে বুঝে এবং সেভাবে আমরা আগাই। আমরা সামান্য একটা কাজ করে, যেমন আমরা একটা পরে দেখাবো, একটা ব্লাইন্ডের জন্য আমরা একটা ডিভাইস বানিয়েছি, এটা আইট্রিপলি ট্রানজাকশন অফ এইচএমএস এ পাবলিশ হয়েছে। সুতরাং এটা ছোটখাটো বিষয় না, বা আইট্রিপলি ট্রানজাকশন, এবং যেটা সেটা খুব ভালো মানে টাফই, অনেক দিন ধরে রিভিউ করে 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 হয়েছে। তার মানে হচ্ছে যে তারা ধরে নিয়েছে যে একটা গুড ওয়ার্ক বা রিজনেবলি গুড ওয়ার্ক। এখন আমরা যদি ধান্দাবাজি বা চাল্লুগিরি করতে চাইতাম, তাহলে এটা নিয়ে পত্রিকায় লেখা, অথবা বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর সাংবাদিক আছে, তাদেরকে ধরে টিভি মিডিয়াতে, ছোট্ট একটা কাজ, কারণ এরকম কাজ পৃথিবীতে হয়তো আরো শত আছে, কিন্তু আমি একটা করলাম বলি সেটাকে আমি এমন মার্কেটিং করলাম, দেখা গেল যে মানুষজন অনেক মিসগাইডেড হলো। এতে যেটা হয় যে সমাজে গবেষণার প্রতি মর্যাদা কমে আসে, আবার মানুষ ভুল বুঝে। এই জিনিসগুলো আমাদের করা ঠিক হবে না। ঠিক আছে? তো এই জন্য গভীরভাবে বা অনেক পরিশ্রম দিয়ে আমাদেরকে এগুতে হবে। এই কথাগুলো আমি বারবার বলি, সিরিয়াসলি বলি, কারণ এগুলো আমরা মানুষরাই, আমরা এই কাজগুলো, ভুলগুলো করে থাকি কেউ না কেউ। আমি যাতে না করি, আমি চেষ্টা করি। এডিএল হচ্ছে আরেকটা বিষয়, যে লম্বা সময় ধরে যদি ভিডিও থেকে কাজের ধারা বা মান অনুধাবন করা, এটাও কিন্তু আপনার হেলথ কেয়ার, রিহ্যাবিলিটেশন বা অকুপেশনাল থেরাপির জন্য খুব ইম্পর্টেন্ট। যাদের দরকার তারা জেনে নেবেন। আরেকটা হচ্ছে যে যখন আমরা, আমি জানি না এখানে কেউ কাজ করে কিনা, যে ভার্চুয়াল রিয়ালিটি, যে রিমোটলি আমরা জানি যে সার্জারি করতে হয়, রিমোটলি আমি গাড়ি রিপেয়ার করব, হঠাৎ করে গাড়ি কোথাও সমস্যা হলো, আমরা জানি যে গ্লোবালি আছে, বাংলাদেশে নাই, যে রাস্তার মধ্যে পড়লো, এখন নিয়ারেস্ট গাড়ি রিপেয়ার করার জায়গা হচ্ছে মানে 30 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে। তা কিভাবে গাড়িটাকে ঠিক করব? তা আমাদের যদি এমন কোনো সিস্টেম থাকে, যে মোবাইল ধরা হলো, ওটার মধ্যে একটা অ্যাপস থাকলো অথবা একটা সিস্টেম থাকলো, এই আইডিয়াও আপনারা করতে পারেন, এবং এগুলো অলরেডি এস্টাবলিশড, পারফেক্টলি কাজ করে না কোথাও, কিন্তু গ্লোবালি এটা এস্টাবলিশ, কোন কোন কোম্পানি দেখে যদি আমাদের মতো করে করা হয়, যে আপনি কি করবেন, যে ভার্চুয়াল রিয়ালিটি বা মিক্সড রিয়েলিটি এরকম কোনো কিছুর মাধ্যমে হোক বা এটা সেটা করে হোক, আপনি রিমোটলি এমন ভাবে গাইড করবেন যে একজন মানে কিছু জানা না এরকম ব্যক্তিও সেটাকে ঠিক মতো কাজ করতে পারে। এটার আরেকটা অ্যাপ্লিকেশন, এগেইন আমি হেলথ কেয়ারে যেহেতু বারবার বলি, এবং আমার কিছু কাজও আছে এইসব লাইনে, যে হেলথ কেয়ার বা রিহাবিলিটেশনে আমরা তখন কি করি, যে রিস্ট মুভমেন্টের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। আমার যখন, যেমন এখানে আপনারা যদি দেখেন যে এই ভিডিওটা, যে এখানে এই ভিডিওটা হচ্ছে যে আমার এই চশমাটাই ধরেন যে একটা ক্যামেরা, তো এই ক্যামেরা দিয়ে আমি কিছু দেখছি, অথবা এখানে ক্যামেরা আছে বা গুগল গ্লাস হোক বা হোয়াট এভার, বিভিন্ন রকমের কাজের মনিটরিং হচ্ছে। এই মনিটরিং এর গুলোর মতো জিনিস যেটা দিয়েও কিন্তু আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন করতে পারি, আপনাদের খুঁজে বের করতে হবে। যেমন আমরা যদি, আমরা জানি যে আমেরিকাতে পুলিশদের ক্যামেরা আছে, রাইট? সেই ক্যামেরা দিয়ে সে পুলিশ কি কাজ করছে, কোথা যায় সেটা দেখা যায়। সেই টাইপের কাজ কি আমরা আমাদের পুলিশে আনতে পারি না? যাতে করে আমরা দেখতে পারি যে কোন একটা পুলিশ, সে গিয়ে কোন বিপদে পড়লো, তাকে যখন অ্যাটাক করলো, পুলিশ যখন গুলি করলো, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড ছিল, কোনটা ক্রিমিনাল অ্যাক্ট ছিল কোনটা ছিল না, সেলফ ডিফেন্স ছিল, অ্যান্ড সো মেনি আদার থিংস, এগুলো আমাদের দরকার আছে। হ্যাঁ, এই আইডিয়াগুলো আপনারা কেউ না কেউ দিতে পারেন। দেন হচ্ছে আমাদের দরকার হচ্ছে নর্মাল ভার্সেস অ্যাবনর্মাল জিনিসগুলো খেয়াল করা, যে অনেক দরকার কি জন্য, যে এই এরিয়াটা যদি দেখেন যে অনেক মানুষজন আছে, দিস ইজ নাইস, বিউটিফুল, পিপল আর কুল এন্ড কাম, দে আর মুভিং, বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, এখানে হচ্ছে ক্ল্যাশ চলতেছে, ফাইটিং চলতেছে, দৌড়াদৌড়ি চলতেছে, ঠিক আছে, মারামারি চলছে। আনফরচুনেটলি এগুলো আমরা আমাদের দেশে অভ্যস্ত, এবং উন্নত বিশ্বে অভ্যস্ত। ইনফ্যাক্ট মেলবোর্নে ভূমিকম্পের আগে মানুষজন, আমরা জানি গতকাল যে মানে কর্মীরা বলছে লকডাউন মানি না, মানবো না, এই টাইপের ইত্যাদি ইত্যাদি, এবং ওদের যে ভাইব্রেশন মনে হয় সেটার কারণে একটা ভূমিকম্প হয়ে গেছে কিনা, দ্যাটস আ জোক বাই দ্য ওয়ে। সো পয়েন্ট হচ্ছে যে মানে প্রতি বছর
মোর অর লেস আমরা জানি যে মক্কায় হজে অথবা ভারতে বিভিন্ন মন্দিরে যখন মানুষজন যায় এবং কোনো একটা দুর্ঘটনা ঘটে এবং পদদলিত হয়ে মানুষ মারা যায়, বিভিন্ন কনসার্টে এরকম ঘটনা ঘটে, সেই সব জায়গায় আমরা কি কোনো সমাধান আনতে পারি না? এক্সিস্টিং বিভিন্ন রকমের রিসার্চ আছে, কিন্তু সেই রিসার্চের কনসেপ্ট গুলো আপনারা যদি পড়েন, পড়ার পরে যদি দেখেন যে আমরা মোবাইলের ডেটা কিছু, এবং সব জায়গায় কিন্তু সব জায়গায় ভিডিও সার্ভেলেন্স ক্যামেরা থাকে, তা আমরা যদি কোনো রকমের ইন্টেলিজেন্ট ওয়েতে কোনো একটা ছোট প্রবলেম সলভ, মক্কার হজ ওটা বাদ দিলাম, কিন্তু আমরা মনে করি যে মন্দিরের জায়গাগুলো, আমাদের দেশে মসজিদের জায়গাগুলো, বা যেখানে মানুষজন বেশি যায়, কনসার্ট হয়, আর আগে যখন আমরা ওই যে আবাহনী মোহামেডান খেলা দেখতাম, এখন তো সেই ক্রেজটা নাই, আনবিলিভেবল জীবন নিয়ে ফিরে আসতে হতো। আমি আই এম টকিং অ্যাবাউট 20 years ব্যাক এন্ড সো অন, যে কিরকম মারামারি হতো। আর আমি আবাহনী সাপোর্টার ছিলাম এবং আবাহনী গ্যালারিটা ছিল ছোট, এবং আনফরচুনেটলি ওখানে অনেক মারামারি হতো, ইভেন ছুরি বেল দিয়া, এবং অনেক, আই ডোন্ট নো যে হোয়াট হ্যাপেন অন দ্যাট টাইম, তখন ছোট ছিলাম, কিন্তু এরকম ছিল। তো পয়েন্ট হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা সেন্সর বা ক্যামেরা অথবা বিভিন্ন ডেটা, ইভেন মোবাইল কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন করেও যদি কোনো কিছু করা যায়, কারণ আমরা বারবার বলি ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন, ইন্ডাস্ট্রি থেকে যে ডাটাগুলো পাবো তাদের সাথে কোলাবোরেশন করলে দেখা গেল তারাও একটা বিজনেস মডেল খাড়া করে নিয়ে আসতে পারবে, তারা দেখা যাবে যে কিছু একটা করতে পারবে, এবং এগুলোর সমাধান সহজ না, বাট ইউ ক্যান এক্সপ্লোর অ্যান্ড গিভ সাম আইডিয়া, বাট নিড টু স্টাডি। অ্যানাদার হচ্ছে যে আমরা এইজিং সোসাইটিতে যাচ্ছি, আমরা সহজে মরি না এখন, এটা গ্লোবালি সত্য, এটা ভেরি গুড, আমরা বাঁচি। বৃদ্ধাশ্রম একটা রিয়ালিটি হয়ে গেছে, এটা শুধু নচিকেতার গানই নয়, যে গান আমি গতকাল একটুখানি বৃদ্ধাশ্রম এটা শোনার চেষ্টা করেছিলাম, পরে এতই খারাপ লাগছে আমি বন্ধ করে দিয়েছি, আমার মায়ের কথা মনে হয়। তো এখন পয়েন্ট হচ্ছে যে রিহ্যাবিলিটেশন সেন্টার গুলো আছে যেখানে আমরা পঙ্গু হয়ে যাই, অথবা স্ট্রোক করলে তখন দেখা যায় আমি স্ট্রোক করলাম, আমি মানে and so many other things. So aged people are increasing, less younger people to support smart house concepts reality in many countries, not only in Japan, not only in China, Korea or Finland, Norway, যেখানে মানুষজন হচ্ছে না। আমাদের দেশে আমরা ভাবতেছি আমাদের অনেক বাচ্চা বাচ্চা ফুটতেছে, কিন্তু মাথায় রাখতে হবে যে যে কোনো জায়গায় ডেমোগ্রাফিক্যালি একটা পর্যায়ে ডিক্লাইনেশন আসে অথবা স্থবিরতা আসে বা ইয়াং জেনারেশন কম আসে। at this moment we are excellent, so many younger people, but the future will be different. So এই অবস্থাটাই আসবে আলটিমেটলি, যে মানে extremely painful, but it's going to be reality in many cases. I hope যে এটা আমার সন্তানরা আমার সাথে না করে, কিন্তু আমি জানি না। তো এই নিষ্ঠুর পৃথিবী হোক আর যাই হোক, বাস্তবতা হচ্ছে বিভিন্ন রকমের, যে বাচ্চা নাই, বাচ্চা বিদেশে চলে গেছে, অথবা মা বাবার একজন আছে বেঁচে, একা কোথায় থাকবে, সে হতে পারে আরেক জায়গায় থাকতে পারছে না, সন্তানদের কেউ না কেউ হতে পারে, বা চাইলেও দেখা যাচ্ছে যে পারিবারিক জটিলতায় থাকতে পারতেছে না, ফলে এই নিষ্ঠুর পৃথিবী তাকে হতে একা থাকতে হচ্ছে। হয় সে একা থাকে, এটা খুবই পেইনফুল ফর মি অ্যাজ ওয়েল, অথবা আমরা তাকে মানে মানে এল্ডারলি হাউসে পাঠিয়ে দিচ্ছি। নাও পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু রিয়ালিটি হচ্ছে, এই রিয়ালিটি কম হলে তাদের জন্য আমরা কি ফ্যাসিলিটি করতে পারি? আমরা কি তাদের জন্য, যে এর আগে যে বললাম ফল ডিটেকশনের যে কনসেপ্ট, পুরা ঘরে আমি সেন্সর দিয়ে, ছোট ছোট সেন্সর দিয়ে বিভিন্ন রকমের ডেটা কালেকশন করে এমন কোন স্মার্ট হাউস তৈরি করতে পারি কিনা, এটা একটা বিষয়। মনিটরিং অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি যে বৃদ্ধাশ্রম বা পাগলা গারদ বা শিশু উন্নয়ন কেন্দ্র, যে আমরা জানি যশোরে এই জাস্ট গত বছরই প্রায় অলমোস্ট 1 ইয়ার, এখনো বিচার হয়তো হয় নাই, 3 জনকে পিটিয়ে মেরে ফেলছে এবং বাকি 15 জন সিভিল ইনজুর্ড হয়েছে। হাসপাতালে কিছুদিনের শ্যামলীতে একজন মানে সরকারি কর্মকর্তা বা হোয়াট এভার, আমি ছবিতে দেখলাম, তাকে মেরে ফেলছে, তার মানসিক কিছু সমস্যা ছিল ওখানে, ইত্যাদি ইত্যাদি। নার্সিং হোম, জেলখানা আগুন লাগলে, মারামারি হলে কি অবস্থা? তো ওইসব জায়গায় আমরা যদি অটোমেটিক্যালি, আমরা জানি এখন ক্যামেরা সব জায়গায় আছে, কিন্তু ক্যামেরাটা কি ইন্টেলিজেন্ট? নো, ক্যামেরাটা বলদের মতো শুধু ডাটা নিচ্ছে আর স্টোর করতেছে ডেটা কোথাও। কিন্তু সেখানে যদি আমরা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারি, অথবা কিছু মানে ইম্পর্টেন্ট অ্যাকশন গুলো বা অ্যাবনর্মাল অ্যাকশনটাই কালেক্ট করবো, সারাদিন সব নর্মাল হচ্ছে, আমার কিচ্ছু দরকার নাই, যখনই অ্যাবনর্মাল কিছু হয়, যখনই আমি এখানে ধপ্পর করে যে ফল ডিটেকশন হবে, এটা একটা নার্সিং হোমের ডেটা, হ্যাঁ, তো তখন আমরা কি করব, যে অটোমেটিক্যালি ভালো করে পর্যবেক্ষণ করা, সমস্যা হলে সাইরেন বাজানো, বা জাস্টিস পাবার জন্য কিন্তু এইসব ভিডিও রেকর্ড করলেই হবে না, ওখান থেকে খুঁজে বের করা, এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। তো এই জন্য মনিটরিং অনেক কঠিন, কিন্তু অনেক কাজের অবকাশ রয়েছে, আপনারা এইসব জায়গায় আইডিয়া জেনারেট করতে পারেন। নার্স অ্যাক্টিভিটি মনিটরিং, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ইনফরমেটিক্স,
মেডিসিন ম্যানেজমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট নাওএডেজ। জাপানে আমার এক বন্ধু আছে মি ইউনিভার্সিটি, ওর একটা কোম্পানি আছে এবং মানে 700 মানে অনেক ভালো আর কি হসপিটাল ইনফরমেটিক্স এর বিজনেস। আমরা একটা তাদের মানে তাদের সাথে আমি একটা বিজনেস মিটিংও করেছিলাম যে আমরা বাংলাদেশে এটা ইনকর্পোরেট করতে পারি কিনা, যাতে করে বাংলাদেশে হসপিটালগুলো অটোমেশন হয়। খুব এক্সপেন্সিভ হসপিটাল যেগুলো আছে প্রাইভেট, তারা যদি টাকা পয়সা বেশি তারা তাদের মতো করে একটা ইনফরমেটিক্স বা হসপিটাল ম্যানেজমেন্ট করে, বাট স্টিল কনসিডারিং দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড অথবা অ্যান্ড সো অন অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি আমরা এখনো অসম্ভব ইনফ্যান্সিতে আছে। তো এই ক্ষেত্রে একটা আইডিয়া আমি বলতে পারি, আমাদের বাংলাদেশে কিছু স্টুডেন্ট পার্টিসিপেট করেছে গত বছর আর আগের বছর ইউবিকমে মেক্সিকোতে, এবং 2019-এ আমাদের বাংলাদেশেরই ঢাকা ইউনিভার্সিটি আইআইটি ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিল লন্ডনে। তো নার্স কেয়ার অ্যাক্টিভিটি রিকগনিশন চ্যালেঞ্জ, দ্য পয়েন্ট ইজ দ্যাট যে নার্স খুবই ইম্পর্টেন্ট, তারা এক্সট্রিমলি ওভারলোডেড থাকে। তো তাদেরকে যখন আমি ওভারটাইম দেই বা প্রমোশন দেই বা তাদেরকে এক্সট্রা কাজ দিই বা তাদের জাজমেন্ট করতে চাই বা কোন কাজটা বেশি কম, হাউ ক্যান আই ডু ইট, সো দিস কাইন্ড অফ থিংস নার্স মানে ইম্পর্টেন্ট। তো কাজের সমন্বয় করা, ওয়ার্কলোড ব্যালেন্স করা, এবং অনেক কাজের মধ্যে কোন কাজগুলোকে আমরা সহজে অটোমেশনে আনতে পারি, করা যেতে পারে, এগুলোর জন্য এই টাইপের কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি স্ট্রংলি রিকোয়েস্ট করব, ইনফ্যাক্ট আমার দুই একটা গ্রুপ তারা হয়তো সাবমিট করবে, বিকজ লাকিলি লাস্ট ইয়ার এই কম্পিটিশনে আমরা সেকেন্ড এবং থার্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম গ্লোবালি, because it was held under ACM UBCOM, which is the #1 conference in the world. তো সেখানে প্লাস হচ্ছে এই বছর মানে আনঅফিশিয়ালি বলছি যে আমি বুঝতে পারছি আর কি যে আমরাও একটা বড় কিছু পাচ্ছি আর কি, যেহেতু এটা 2-1 দিনের মধ্যেই রেজাল্ট হবে। রেজাল্টের আগে কিছু প্রেডিকশন থেকে আমি বুঝতে পেরেছি। তো বলি ফেলি সেটা হলো প্রেজেন্টেশন টাইম। তো নর্মালি যারা অ্যাওয়ার্ড পায় তাদেরকে প্রেজেন্টেশন টাইম দেওয়া হয় একরকম, আর যারা পায় না তাদেরকে দেওয়া হয় আরেক রকম, তার উপর বেস করে আর কি। তো পয়েন্ট হচ্ছে যে মানে আমরা এই জায়গাতে ভূমিকা রাখতে পারি। আমি মনে করি যে আমরা মানে মানে বিভিন্ন আইডিয়া এইসব লাইনে দিতে পারি। একটু পড়াশোনা করলে আপনারা জেনে যাবেন যে কিরকম আছে, ঠিক আছে, এবং খুঁজে বের করা যে মানে কোন কাজ অনেকবার হয়, কোন কাজ অনেক কম হয়। তাহলে আমরা অনেক মানে যদি একটা স্মার্ট সিস্টেম তৈরি করতে পারি, ইন দ্য লং রান আমরাই বেনিফিটেড হব। আমাদের বোনেরা ভাইয়েরা হসপিটালে যারা কাজ করেন তারা একটা ব্যালেন্সড ওয়ার্কলোডের মধ্যে থাকতে পারবেন, কিছু কাজ কমে যাবে, কাজ ডিস্ট্রিবিউশনটা বেটার হবে, ঠিক আছে, প্লাস হচ্ছে যে আমরা যারা সার্ভিস দিতে চাই তারাও বেনিফিটেড হব। তো এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে মানুষের হাঁটা চলাফেরা বা চলন ভঙ্গি বা ওয়াকিং প্যাটার্ন, হাঁটা দেখে বোঝা যায় ভালো কি মন্দ। আমি জানি না এক সময় এখনো আছে হয়তো গ্রামে গঞ্জে বা ইত্যাদি, আমার নিজের চোখে একবার দেখা যে মেয়ে দেখতে এসে বলল মা একটু হাঁটো তো, তো মেয়ে হাঁটতেছে, ঠিক আছে, এটা হচ্ছে বিয়ের যখন আসে। তো পয়েন্ট হচ্ছে যে হাঁটা দেখে মানুষ বোঝার চেষ্টা করে। তো আমাদের এই হাঁটো তো ওইগুলোর দরকার নাই, ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে যে মানুষের ওয়াকিং প্যাটার্ন ভিডিও থেকে হোক অথবা আমার কাছে যদি কোনো মোবাইল থাকে সেই মোবাইল সেন্সর ডাটা থেকে হোক, আমি কি বুঝতে পারি কিনা যে তার হাঁটাটা কোনো রকমের হেলথ কেয়ার বা মেডিকেল রিলেটেড অ্যাপ্লিকেশনের সাথে বা রিহ্যাবিলিটেশন কাজের সাথে জড়িত কিনা। দেখুন, যখন সাকিব আল হাসান অথবা আমাদের ক্রিকেটার বা ফুটবলার কোন একটা ইনজুরি হয়ে যায়, তখন কি হয়, সার্জারি হয় বা ইনজুরি হয়, তখন কি হয়, তারা কিছুদিন বিছানায় থাকে, ওষুধ খায়, এরপর আস্তে আস্তে করে হাঁটে, তাদের পিছনে কয়েকজন ডাক্তার নার্স বা থেরাপিস্ট এগুলো থাকে, কয়েক মাস রিহ্যাবিলিটেশন থেকে এরপরে ফিরে এসে আস্তে আস্তে এক্সারসাইজ করে। It is possible for them because millions of dollars are spending on sports activities and others. ওদেরও টাকা পয়সা কম নাই, ঠিক আছে, কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমি আপনার কি হবে, সাধারণ মানুষের কি হবে। আমাদের শুধু নয়, সারা পৃথিবীতেই মানে অস্বাভাবিকভাবে হাঁটার কোনো যদি আর্লি ডিসঅর্ডার ডিটেকশন করা যায়, যে অ্যাবনর্মালি কেউ হাঁটতেছে, স্পেশালি ফর এল্ডারলি পিপল, অথবা কারো স্ট্রোক হলো, এই টাইপের যদি হয়, তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে এবং এই জায়গায় আপনারা কাজ করতে পারেন। বাংলাদেশে উন্নত বিশ্বে ডাটা কালেকশন করা খুব কঠিন। আমাদের একটা কাজ আছে, আমরা এনইসির সাথে, এটা ওসাকা ইউনিভার্সিটি বাংলাদেশের নয়, যে এনইসির সাথে কোলাবরেট করে একটা রিহ্যাবিলিটেশন হসপিটালের সাথে কোলাবরেট করে আমরা কাজ করেছি। মাত্র 130 জন পার্সনের ডাটা নিতে আমাদের 3টা বছর কাজ করতে হয়েছে, বিকজ সো রেস্ট্রিক্টেড, এবং ওই ডাটা পৃথিবীর কেউ জানবে না।
আমরা 2-3 জন যারা কাজ করছি তারাই শুধু জানতে পারছি। তো পয়েন্ট হচ্ছে, এবং সেই ডাটাটা ইনভ্যালিড একসময় হয়ে যাবে বিকজ ওইটা কেউ ব্যবহার করতে পারবে না বিকজ অফ প্রাইভেসি অ্যান্ড লিমিটেশনস। কিন্তু বাংলাদেশে আমরা সহজেই মানুষের কাছ থেকে সাপোর্ট পাই। মানুষ আমরা অনেক ভালো গুণও আছে, আমরা শুধুমাত্র খারাপ গুলো দেখি, দেশের মানুষের দুর্নীতি বলি অথবা খারাপ নেগেটিভ এগুলো দেখে হতাশ হই। কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিসও আছে আমাদের, যে মানুষ অনেক সহায়তা করে, অনেক ক্ষেত্রেই মানুষ অনেক ফ্রি সার্ভিস দেয়, ঠিক আছে, অনেক ভালোবাসে এবং অনেক টেক কেয়ার করে। কিন্তু ভালো উদ্যোগ নিলে মানুষ যে পরিমাণ প্রেইজ করে, সো দিস আর মানে অ্যামেজিং ইন বাংলাদেশ। সুতরাং আপনারা বাংলাদেশে চেষ্টা করুন যে কোনো রকমের একটা আইডিয়া জেনারেট করে অ্যাবনর্মালি হাঁটা, হসপিটালের সাথে কোলাবোরেট করলে রিহ্যাবিলিটেশন অনেক দরকার। জাস্ট পরশুদিনই আমি আমার ডিপার্টমেন্টের একটা জুনিয়র ছেলে, আমার ছাত্র, সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমরা তাকে মানে চেষ্টা করছি যে উঠায় নিয়ে আসার জন্য। তো সে যখন কিছু ধরে হালকা হাঁটতে পারছে দেখে মনটা খুব খারাপ হলো, ভালো লাগলো যে হি ইজ গেটিং বেটার। কিন্তু আমরা যদি এই কাজগুলো আইডিয়ার এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যেখান থেকে কিছু করা যায়, সেটা ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের দৌড়ার মানে ভালো দৌড়ের উপর যাতে থাকে আর কি, দৌড়ের উপর থাকাটা খুবই প্রয়োজন। কিন্তু পচা দৌড়ের উপর থাকলে আবার আমরা মেন্টালি ডিপ্রেসড হয়ে যাব। সুতরাং উইথ কোলাবোরেশন অফ মানে উইথ হসপিটালস, আমরা যদি বিভিন্ন রকমের রানিং মাধ্যমে মনিটর করার প্রপোজালও দেই, যে মানে ওয়েলনেস মনিটরিং, এটা আমাদের ওসাকা ইউনিভার্সিটির কাজ চলছে, হসপিটালের সাথে কোলাবোরেশনের কাজ এবং একটা কোম্পানি। এখানে দেখুন যে এরকম অনেক রকমের ডেটা রয়েছে যেখান থেকে আমরা জাস্ট বোঝার চেষ্টা করব যে আমি একটা স্ট্রোক হয়েছিল, এখন আমি নর্মালি ফিরলাম, আমার হাঁটাটা সেন্সর হোক বা ভিডিও দেখে হোক, এখন তো ভিডিও কোনো বিষয় না, ক্যামেরার মধ্যেই দুনিয়ার জিনিস আছে, তাই না? এই হচ্ছে বিষয়। তো এগুলো থেকে কিন্তু আমরা চেষ্টা করতে পারি। সুতরাং ওয়েলনেস হেলথ এটা ইম্পর্টেন্ট। অ্যানাদার হচ্ছে যখন স্ট্রোক হলো, এরপরে আমার ধরেন শরীর এক সাইড কাঁপে অথবা এক সাইড বাঁকা হয়ে গেল, আমি হাত এরকম করে তুলতে পারি না। আরেকটা হচ্ছে যে ভালো তো কি হয়, রিহ্যাবিলিটেশন, ওই যে বললাম যে খেলোয়াড়দের এরকম করে হাঁটে এবং চেষ্টা করে। তো ডে বাই ডে আমাদের থেরাপিস্ট বা ডক্টরস কমে যাচ্ছে, পেশেন্টস বাড়ছে। আর আমি যত বয়স হব, নেচারালি আনফরচুনেটলি আমরা উইক হব, মোর ইনক্লাইন টু বি এ পেশেন্ট। তো এই জন্য আমাদের দেখা যাবে যে সমস্যা হবে। তা আমরা এই যে এই ডাক্তার কি করছে বা এই থেরাপিস্ট, সে কিছু প্রশ্ন করে এবং সে কি বলে যে আপনি একটু হাঁটুন, আপনি একটা হাত তুলুন, আপনি এরকম করেন, বিভিন্ন রকমের টেস্ট রয়েছে যারা থেরাপিস্ট বা ডক্টররা করে থাকেন। আপনারা একটু পড়াশোনা করলে জানতে পারবেন। এর মধ্যে একটা আছে সায়াস স্কোর বলে, এন্ড সো মেনি আদার, নট সো মেনি বাট এ ফিউ আদার্স। তো এখন এই করে করে তো এইটার পরিবর্তে আমরা যে অ্যানিসির সাথে এবং হসপিটালের সাথে যে কাজটা করছি, সেটা কনসেপ্ট আমি শুধু বলি যাতে করে আপনারাও করতে পারেন। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং আমি রিকোয়েস্ট করি যে আমরা করি করি করি, কারণ হচ্ছে যে এটা অসম্ভব কঠিন কাজ না, সহজ ক্যাপাসিটি দিয়ে করা যায়। তো এখন ধরেন যে আমি যদি ভিডিও ডাটা নেই বা স্কেলেটন ডাটা নেই, সেটা অ্যানালাইসিস করে আমাকে শুধু গ্রেড করতে হবে যে আমি এখন স্বাভাবিক বা সুস্থভাবে হাত তুলতে পারতেছি, 2 হাত, আমার লেভেলটা মাঝারি, যে একটুখানি ডিফারেন্স হচ্ছে, দ্যাটস ওকে। খারাপ, বেশি খারাপ অবস্থা অথবা ইন্নালিল্লাহ অবস্থা, যায় যায় অবস্থা, তার মানে আমাকে হসপিটালে যেতে হবে। স্বাভাবিক সুস্থ বা মাঝারি বা মোটামুটি খারাপ হলে ডাক্তার হতো রিমোটলি মনিটরিং করে বা ওই ডাটা অ্যানালাইসিস করার বা যে রেজাল্ট আসবে ঘরে বসে করবেন আপনি ইন ফ্রন্ট অফ ক্যামেরা অথবা বিভিন্ন সেন্সর দিয়ে দিনে একবার বা সপ্তাহে কয়েকবার। দেন ডাক্তার হতো ওই আউটপুট ডেটাটা দেখবে, সেখান থেকে সে বোঝার চেষ্টা করবে যে আপনাকে হসপিটালে যেতে হবে কি হবে না। প্রতিদিন তো আপনার পক্ষে বা প্রতি সপ্তাহে আপনার পক্ষে থেরাপিস্টের কাছে যাওয়া বা ডক্টরের কাছে যাওয়া সম্ভব নয়, ফাইন্যান্সিয়ালি নট পসিবল, নট এনাফ ক্যাপাসিটি। এটা শুধুমাত্র বাংলাদেশের মতো গরিব দেশগুলোর জন্য নয়, সারা পৃথিবীর জন্যই সত্য। তো এই জন্য এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। স্ট্রোক হলে বারবার রিহাব সেন্টার বা হাসপাতালে যাব? নো। বাসায় থেকে কি কিছুটা পর্যালোচনা করা যাবে, যা ডাক্তার দেখে সিদ্ধান্ত নেবেন যে কি করা দরকার? ইট ইজ পসিবল, বাট ইট ইজ এক্সট্রিমলি মানে ইম্পর্টেন্ট ওয়ার্ক, নট সো ডিফিকাল্ট ওয়ার্ক এট দ্য সেম টাইম। কিন্তু ডেটার প্রাইভেসি এবং যেহেতু আমরা এল্ডারলি পেশেন্টস অথবা জেনুইন পেশেন্টস নিয়ে করব, সেই ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে অন মেনি ইস্যুস, এবং ওগুলা পরের বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। কিন্তু আপনার ডক্টরস বা রিহ্যাবিলিটেশন রিলেটেড এক্সপার্টদের সাথে কথা বলে করবেন। এবং কেউ যদি এই লাইনে কাজ করতে আগ্রহী হন, আমি খুবই ইন্টারেস্টেড। আমি তো বললামই যে লাস্ট 3 ইয়ার্স এই লাইনে আমার গ্রুপ কাজ করেছে এবং আমার ভালো পরিমাণ নলেজ আছে, যেটা আমরা পাবলিকেশনের মধ্যেও নাই এখন পর্যন্ত বিকজ অফ প্রাইভেসি ইস্যুস। কিন্তু আই ওয়ান্ট টু ইনিশিয়েট সামথিং ইন বাংলাদেশ ইন এ ডিফারেন্ট ওয়ে, নট দ্য সেম থিং। এই ক্ষেত্রে যেটা বললাম যে প্রোগ্রেস অফ দ্য গেট, যে অ্যাকশন কোয়ালিটিটা আমি খুঁজে বের করতে চাই, যে যেটা বললাম স্কোর বা ভিজিট করা, সেটাকে আমি ভিডিও দিয়ে করব না স্কেলেটন দিয়ে করব না সেন্সর দিয়ে করব না অন্য কোনো ডেটা।
ডেটা ছাড়া কোনো উপায় নাই, আপনাকে কোনো না কোনো ডেটা নিতে হবে, এই হচ্ছে বিষয়। তো যেখানে মনে করেন যে এখানে যদি আপনি দেখেন যে এই ব্যক্তিটা একজন হাত ঘোরাচ্ছে, কত সহজ, এর থেকে যে আমরা বিভিন্ন রকমের ডেটা পাই, কঠিন না কিন্তু, কিভাবে পাওয়া যায় সেটা যারা কাজ করে, আমার ছাত্ররা কাজ করে বাংলাদেশে, দে আর গুড। তো আরেকটা হচ্ছে যে ধরেন যে আপনি এইটা যদি দেখেন যে একজন পার্কিনসন্স ডিজিজের পেশেন্ট, তো যেভাবে কাজ করতেছে, এইসব ইনফরমেশন থেকে কিন্তু আমরা ইভালুয়েট করে বলতে পারি যে এই পেশেন্টটার ইমপ্রুভমেন্ট কিরকম, নর্মালের চেয়ে তার অ্যাবনর্মালিটিটা কতটুকু অ্যান্ড সো অন। কারণ এল্ডারলি পপুলেশন দেখেন কেমনে বাড়তেছে গ্লোবালি, হিউজ অ্যামাউন্টে। ব্লুটা হচ্ছে বুড়া মানুষ বাড়তেছে, মানে যাদের বয়স হচ্ছে 65+। ঠিক আছে, আমি কদিন বাঁচবো জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গ্লোবাল এই বাড়ছে হিউজ অ্যামাউন্ট। তো প্রশ্ন হচ্ছে যে ওই যেটা আগে বলেছিলাম যে আমার মা যদি বাসায় একা থাকেন বা আমি যদি বাসায় একা থাকি, দুর্বল বা বয়স্ক বা অসুস্থ মানুষ, হঠাৎ করে যদি আমি আচার না খেয়ে আছাড় খেলাম, অথবা বিছানায় হালকা স্ট্রোক করে পড়ে থাকলাম, অথবা বিছানা নষ্ট করে পড়ে থাকলাম এবং কয়েক ঘন্টা অযত্নে পড়ে থাকলাম, কিন্তু মরেও যেতে পারি। ইট হ্যাপেন্ড মেনি কেসেস। তো এই জন্য আমরা যদি কোন রকমের ডেটা অ্যাকুইজিশন সিস্টেম ফর কন্টিনিউয়াস মনিটরিং অফ এল্ডারলি বা পেশেন্ট, যে আমার ঘরের বিভিন্ন জায়গায়, যেমন ধরেন আপনি বিছানা থেকে নামলেন, বিছানার নামার পরেই ফ্লোরের মধ্যে আপনার একটা মনে করেন ম্যাট সেন্সর থাকলো, ওইটা দ্বারা আপনি অনায়াসে বুঝতে পারলো, ডেটা চলে গেল যে আপনি বিছানা থেকে নেমেছেন। কারণ আপনি তো আর প্লাস্টিক ম্যান না, লাফ দিয়ে বা স্পাইডার ম্যান না যে চলে যাবেন বিছানা থেকে আরেক জায়গায়, তার মানে ন্যাচারালি ওখানে হলো। আপনি এক রুম থেকে যখন আরেক রুমে যাবেন, হতে পারে একটা পিআইআর সেন্সর বা অন্য কোনো সেন্সর ডাটাটা কালেক্ট করলো যে আপনার মুভমেন্ট হয়েছে, দ্যাটস এনাফ। আপনি কিচেনে গিয়েছেন, টয়লেটে গিয়েছেন, যদি আপনি সারাদিন একবারও টয়লেটে না যান, কিচেনে একবারও না যান, যে সোফায় বসেন সেখানে কখনোই না যান, এরকম বিভিন্ন রকমের সেন্সর থাকলে ওগুলো ব্যবহার করে কিন্তু একটা সিস্টেম করা যায়। এই টাইপের কাজগুলো অ্যামেজিংলি ইম্পর্টেন্ট। জাস্ট বলে রাখতেছি অফ দ্য রেকর্ড যে আমাদের ওসাকা ইউনিভার্সিটির এক গ্রুপ এবং আমারই ছাত্র, সে এখন আমেরিকাতে আছে, মাসুদ আহমেদ, জাপান নিয়ে আসছিলাম ওসাকা ইউনিভার্সিটি, সে কিছুদিন কাজ করেছিল এবং এই প্রজেক্টটা এখন অ্যামেজিংলি ভালোভাবে চলতেছে পাইলট প্রজেক্ট হিসেবে, যে ইন রুম অ্যাক্টিভিটিস মনিটরিং এর জন্য স্মার্ট হাউস সিস্টেম, ইন্ডিভিজুয়াল ওয়ান পার্সনের জন্য সিস্টেম তৈরি করে দেওয়া। এবং ফ্রান্সেরও আমি ফ্রান্স না জার্মানি, আই ফরগট এক্স্যাক্টলি, আমাদের এখানে আসছিল ওরা একটা বিশাল টিম এবং তারা একটা প্রেজেন্টেশন দিয়েছিল এবং তারা যেটা করেছে সেটা হলো যে টয়লেটের যে প্যান, বেসিনের যেখানে জায়গা, এইসব প্রতিটা জায়গায় বিভিন্ন রকমের সেন্সর বসিয়ে বসিয়ে রেখেছে, যে ন্যাচারালি আমি একবার হলেও টয়লেটে যাব, আমি একবার হলো একটা মাইক্রোওয়েভ ওভেন খুলবো বা রেফ্রিজারেটর খুলবো, টিভি অন করব, এই টাইপের জিনিসগুলো, এই সবগুলোর বিভিন্ন রকমের সেন্সর ডেটা যাবে, সেগুলোকে মনিটর করে এমন ভাবে একটা প্ল্যান করবে যে অ্যাবনর্মাল কিছু হলে সে শুধু জানাবে তার নিকট আত্মীয় অথবা হোয়াটএভার, আদারওয়াইজ সবকিছু নর্মালি চলবে। সো এই টাইপের কাজটা হসপিটাল, রিহ্যাবিলিটেশন সেন্টার বা এল্ডারলি সাপোর্ট সিস্টেম এলসওয়্যার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে আমি শুধু বলতে চাচ্ছি যে কন্টাক্টলেস হচ্ছে, আমি দ্রুত শেষ করার চেষ্টা করছি, যে আমরা অনেক সময় যখন এলডারলি বা পেশেন্ট থাকি তখন আমাদের বডিতে যদি সেন্সর থাকে আমাদের আরাম লাগে না, শুইলে ব্যথা লাগে, অ্যান্ড সো অন। সেক্ষেত্রে ভিডিও বা রেডার বা ওয়াইফাই বা অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো ডেটা দিয়ে কি আমরা সমস্যার সমাধান করতে পারি? এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আমার কানের মধ্যে জিনিস দেয়া আছে, এই টাইপের মানে এয়ারেবল ডিভাইস বা হেডফোন বা ব্লুটুথ বা এয়ারবাড, এগুলো ব্যবহার করে কিন্তু অনেক রকমের কাজ করা সম্ভব। যেমন আমরা জানি যে অনেকের সোয়ালোয়িং প্রবলেম হয়, ইটস এ ডিজিজ, ডিসফ্যাগিয়া, যেটা গলার খাবার বা হানি খাইতে গেলে আটকা যায়, মানুষ মারাও যায়। আরেকটা হচ্ছে যে কমিউনিকেশন ডিসঅর্ডার, যে অনেক বাচ্চা কাচ্চা আছে বা মানুষ আছে যারা, বা অটিস্টিক চিলড্রেনের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টও আছে এই টাইপের কিছু একটা কাজ করে। তো এগুলোর জন্য যদি আমরা কোনো পরিকল্পনা করতে পারি, কারণ হচ্ছে যে এখন সেন্সর পাওয়া যায়, এটা আমাদেরই কোনো একটা কাজ, এখানে ধরেন যে আপনার এই যে সেন্সর মানে অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ, তারপরে ব্লুটুথ এগুলো আছে, ওখান থেকে ডাটা কালেক্ট করে যদি আপনারা কিছু করতে পারেন, এগুলো গ্লোবালি, আমরা বলছি যে আমাদের স্লোগানে যে আমরা লোকালি স্কেল করব কিন্তু গ্লোবালি আমরা এটাকে ছড়িয়ে দিব, এটা সম্ভব। অটিজম স্টাডি নিয়ে প্রচুর কাজ, এবং এই সময়ে, কোভিড এর সময় এক্সট্রিমলি একটা রিস্কের মধ্যে বাচ্চারা আছে, তারা যেতে পারে না। আমাদের দরকার মনোবিজ্ঞানী, কম্পিউটার এবং মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে অটিজম নিয়ে অনেক কাজ করার অবকাশ এবং প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে থাকা অবস্থায় যদি বেসিক কিছু কাজও যদি আমরা করা দিতে পারি, সেটাও অনেক ইম্পর্টেন্ট হিসাব হবে আর কি।
তো অন্ধ চোখে দেখাও দিশা, আমি যেটা বলেছিলাম একটু আগে যে ব্লাইন্ডদের জন্য আমরা একটা ডিভাইস করেছিলাম, এটা খেলনা টাইপের হলে হবে না, সত্যিকারের কিছু করতে পারে কিনা সেটা দেখতে হবে। এবং মাথায় রাখতে হবে যে সব প্রবলেম আমরা একবারে সলভ করতে পারবো না, আমরা দুইটা তিনটা প্রবলেম নেই এবং ওইটারই জেনুইন প্রবলেম সলভ করার চেষ্টা করি। এই জন্য মানে জেনুইন প্রচেষ্টা দরকার। এবং আমাদের এই কাজটা কিন্তু আইটিবিলি ট্রানজাকশন অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু আমরা অ্যাবনর্মালি নতুন কোনো ইনোভেশন করিনি, আমরা এক্সিস্টিং বিভিন্ন মডিউল ব্যবহার করে একটা সিস্টেমেটিক ওয়েতে রিয়েল ব্লাইন্ডের নিয়ে কাজ করেছিলাম বলে এটা আমার ধারণা ওরা অ্যাকসেপ্ট করেছে। মোবাইল বেসড মেন্টাল স্ট্রেস সুইসাইড প্রেডিকশন, এটা খুব ইম্পর্টেন্ট। বড় বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে অনেকে ঠেলায় পড়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট যে কেউ কেউ তাই আত্মহত্যা নিয়ে গবেষণা হয়, আমরা হয়তো জানিও না যে সিএমইউ কার্নেগি মেলন ইউনিভার্সিটির প্রফেসর যে এখন ওয়াশিংটনে আছেন, তার সাথে আমার কথা হয়েছে, সে বললো যে আসলে মানে এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। এবং আপনার ইউবিকম যেটা বললাম, এরকম কনফারেন্স গুলোতে এগুলো নিয়ে হয়, মেন্টাল হেলথ নিয়ে প্রচুর ওয়ার্কশপ কনফারেন্স হয়, কম্পিউটার সায়েন্স, ট্রিপলি অ্যান্ড এইসব মানে রিলেটেড বড় বড় কনফারেন্স গুলোতে, একদম টপ র্যাঙ্ক কনফারেন্স গুলোতে। রিমেম্বার, অনেকের কাছে মনে হবে কনফারেন্স মানে ছোট বিষয়, সিএসসি ট্রিপলি এইসব ডোমেইনে কিছু কনফারেন্স আছে বা মোস্ট অফ দ্য কনফারেন্স, এবং কিছু কনফারেন্স যেগুলো টপ মোস্ট জার্নালের কাছাকাছি গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা সাধারণত ফুল পেপার সাবমিট করি, 20 সিঙ্গেল কলাম যদি হয় 20 পেজ, 30 পেজ, 40 পেজ, এরকম। 40 একটু বেশি বলে ফেলছি, কোথাও আছে কিনা জানি না, কিন্তু 20-30 পর্যন্ত আছে। আসলে ডাবল কলামে 10 পেজ হলে সিঙ্গেল কলামে তো 20 পেজ 25 পেজ হয়ে যায়, অ্যান্ড মোর আদার্স। তো এখন আমরা যেটা হয় সেটা যে আমরা লাইলি মজনুর জন্য মরি, কিন্তু মেন্টাল হেলথ বা মানসিক সুস্থতা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের প্রচুর কাজ করা দরকার। আমরা হয়তো গুরুত্ব দেই না, আমরা দেখেছি যে আমাদের স্টুডেন্ট মারা গিয়েছে, সুইসাইড করেছে, শিক্ষকও তো বাংলাদেশে সুইসাইড করে নাই আমরা বলতেছি বা এরকম, কিন্তু কিছু কান্ট্রি আছে, জাপান ফর এক্সাম্পল, আমি নিজেই পড়েছি যে সুইসাইড করেছে। ওয়ার্কার, জামাই বউ, এই মেন্টাল হেলথ এইসব জায়গায় প্রচুর কাজ করার স্কোপ রয়েছে, কিন্তু মনোবিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী লাগবে, সিএসসি ট্রিপলি লোকজন লাগবে, মনোরোগ বিশেষজ্ঞ লাগবে, এদেরকে নিয়ে প্ল্যান করা যেতে পারে। ছোট কাজ দিবেন, ওইটাই সলভ করার চেষ্টা করবেন। এর জন্য ডেটা কালেকশন ফ্যাক্টর হতে পারে, মোবাইল অ্যাপস এর একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে, এরপর হচ্ছে সেন্সরের ডাটা ভূমিকা, যে প্রতিদিন একটা স্টুডেন্ট কিছু ডাটা দিবে এবং তার কিছু মানে প্রতি সপ্তাহে তার কিছু ডেটা কালেক্ট করবে কোন একজন এক্সপার্ট, সাইকোলজিস্ট হতে পারে, সাইকিয়াট্রিস্ট হতে পারে, অ্যান্ড সো অন। এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের প্রচুর পরিমাণে মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেশন দরকার, যেটা আমরা করি না। ব্যবসা যদি রূপান্তর করতে চাই তাহলে দরকার ব্যবসায়ী মহল এবং বিজনেস রিলেটেড এক্সপার্টস। আমরা সমাজে কোনো একটা কাজকে আনয়ন করব, সেই ক্ষেত্রে আমাদের সমাজ বিজ্ঞানীদের পরামর্শ এবং সহযোগিতা দরকার। তো এই বলে আমি কনক্লুড করতে চাচ্ছি যে ডোন্ট কিপ ডুইং ইজি থিংস অলওয়েজ। রানিং করবেন না পাবলিকেশনের জন্য, স্পেশালি পচা পচা পাবলিকেশনের জন্য। একবার হইলেও খুশি হন, এরপরে চেষ্টা করেন যে আগেরটার চেয়ে 10% বেটার করা যায় কিনা। হ্যাঁ, থিঙ্ক অ্যান্ড ফাইন্ড এ সলিউশন। অনেক সময় রিজার্ভ প্রোডাক্টের পিছনে দৌড়ানোর দরকার নাই, আমাদের নিউ নলেজ ইম্পর্টেন্ট, এই জন্য আইডিয়া জেনারেশনটা এই জন্য ইম্পর্টেন্ট। অনেক আইডিয়া ফেল করবে, কিন্তু ডোন্ট ফরগেট যে আইডিয়াটা যাতে বেসড অন নলেজ হয়, হুইমজিক্যাল যাতে না হয়। এবং এই জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং টাকা পয়সা খরচ করতে হবে। টাকা পয়সা যদি খরচ না করি তাহলে কাজ হবে না। এখন টাকা পয়সা কে দিবে? অ্যাটলিস্ট যদি কেউ টাকা না দেয়, আপনার মা বাবা যদি বিয়ের জন্য কিছু টাকা রাখে, সেটার জন্য আপনি বলেন যে আমার বিয়ের জন্য টাকা লাগবে না, আমি ভালো রিসার্চ করতে চাই, আমি একটা ভালো আইডিয়া জেনারেট করে ফেলতে পারলে তো হয়ে গেল, অনেক বড় কিছু হওয়া সম্ভব। ডু দ্য বেস্ট, কিপ পেশেন্ট, নিড টু ওয়ার্ক মাচ মোর। আমি আসলে দুঃখিত যে তেমন ভালো কিছু বলতে পারলাম না, কারণ এটা আসলে এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি প্রথমেই বলে নিয়েছি যে হাউ টু জেনারেট আইডিয়াস, এটা আসলে অনেক কঠিন বিষয়। তা আমি আমার নলেজ অনুসারে আমি যেসব রিসার্চের কাজ করছি তার উপরে আমি মূলত আমার কাজগুলো কিছু বললাম, যার উপর বেস করে করা যেতে পারে। আর কেউ চাইলে বলতে পারে যে গোপাল ভাঁড় যেটা বলে যে খাই আর শুই, এটা হলে নাকি গোপাল ভাঁড়ের প্রচুর আইডিয়া আসে, যে কোনো প্রবলেম সলভ হয়। আমি প্রতিদিন একবার দুবার করে গোপাল ভাঁড় দেখি। তবে আপনার চাইলে গোপাল ভাঁড়ের মতো মোটা হইলে হয়তো দেখতে পারেন যে এটা সম্ভব হয় কিনা, যে প্রচুর আইডিয়া জেনারেট হবে। আর হচ্ছে যে আমাদের যে এডুকেশন, এমপ্লয়মেন্ট, হেলথ কেয়ার, স্মার্ট সিটি অ্যান্ড ভিলেজ, রিটেল অ্যান্ড ই কমার্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ট্যুরিজম, ই কমার্স অ্যান্ড সো অন, এই টাইপের আপনার বিভিন্ন রকমের যে 10টা ই গভর্নেন্স, 10টা মেজর টপিক রয়েছে, সেই টপিকগুলোতে আপনারা জেনারেট করেন। আমি আপনাদের বলছি যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক আমাকে নক করলেন, যে উনি হচ্ছেন হিস্ট্রি বিভাগের, সম্ভবত হিস্ট্রি বা কোনো একটা হিস্ট্রি, এবং উনারা কিন্তু ওইখানেও একটা আইডিয়া জেনারেট সাবমিট করতে চাচ্ছেন, করবেন।
ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমরা শুধু যে এটা না ভাবি, যদিও কনফারেন্সটা হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড সিএসসি ট্রিপলি, রোবোটিক্স, অটোমেশন এগুলো আমরা বলছি। বাট আমাদের ডোমেইনে কিন্তু এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, এভরিথিং। সুতরাং কারো যদি মনে হয় যেখানেই যেটা হয়, জাস্ট সাবমিট আফটার লার্নিং ওয়েল। উইথ দ্যাট আই থ্যাংক দ্য অর্গানাইজার্স, ইউজিসি বাংলাদেশকে এবং এই অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। আহাদ ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ যে উনি খুব চমৎকার ভাবে যে একটা সেক্টর, যদিও উনি বলছেন উনার স্পেশালিটি আসলে এই জায়গায়, উনি এই জায়গাটিতে কিভাবে আসলে কত ধরনের আইডিয়া তৈরি করা যায় বা ভবিষ্যতের জন্য প্রোডাক্ট অথবা সেবা প্রদান করা যায় সেটা এত সুন্দর করে বুঝিয়েছেন। আমার মনে হয় এটা নিয়ে অনেকেই হয়তো আগ্রহী করবেন এবং কোশ্চেন আনসার সেশন হয়তো চাইবেন। তো আমাদের আহ আমাদের প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, উনার বক্তব্যের পরে আমরা কোশ্চেন সেশনটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, যদি আতিক ভাই সময় দেন আর কি আমাদেরকে। নো নো প্রবলেম। লাকিলি আগামীকাল হচ্ছে আমাদের হলিডে ইন জাপান, ন্যাশনাল হলিডে, জাস্ট 10 সুতরাং মিনিট 10 মিনিট টাইম নেব আফটার আওয়ার। সাজ্জাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার এতক্ষণ থেকেছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনডিড ইউ আর ডুইং গ্রেট, কোনো সন্দেহ নাই। এটার পিছনে যে আপনি এত সময় দিচ্ছেন, এত সিনিয়র পার্সন এবং এত ব্যস্ত মানুষ হয়ে, আমি আসলে সত্যিকার অর্থেই খুবই কৃতজ্ঞ আপনার। এই মানে থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রশংসা করা আমার জন্য একটু ডিফিকাল্ট, আমি খুব বেশি প্রশংসা করতে পারি না, বাট থ্যাংক ইউ স্যার, এই আর কি। থ্যাংক ইউ। এবার আমি আমাদের এই অনুষ্ঠানের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য এবং IC4IR 2021 ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড এর অর্গানাইজিং চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে বলবো, যার আসলে এই কনফারেন্সে এবং এই মুজিব 100 আইডিয়া কন্টেস্টের জন্য উনার আসলে পরিকল্পনা এবং প্রত্যেকটা বিষয়ে উনার আসলে ইনস্ট্রাকশন আমাদেরকে আসলে এগিয়ে দিতে যেতে সাহায্য করছে। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদেরকে এত সময় দিয়েছেন। স্যার প্লিজ যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। থ্যাংক ইউ আমাকে এত কিছু বলার জন্য। স্পেশালি প্রফেসর আহাদ এক্সেলেন্ট একটি প্রেজেন্টেশন দিয়েছেন, আমি খুবই উপকৃত হয়েছি, অনেক কিছু শিখেছি। আমি প্রথমেই আসসালামু আলাইকুম, গুড ইভিনিং বা শুভরাত্রি বলছি সবাইকে। আদাব, নমস্কার যারা দেখছেন। আজকের মুজিব 100 আইডিয়া ওয়ার্কশপের তৃতীয় ওয়ার্কশপের আমি সবার প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, যার নামে এই আইডিয়া কন্টেস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলুদ্দৌলা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারকে। এবং স্মরণ করছি ৩রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যাকাণ্ডের শিকার এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। এবং ৩ লক্ষ নারী নির্যাতিত হয়েছেন তাদেরকে স্মরণ করছি। বাঙালিদেরকে যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং আমাদের এই কোভিড করোনাকালীন পরিস্থিতিতে অনেকে মৃত্যুর শিকার হয়েছেন, বিশেষ করে শিক্ষা পরিবারে, তাদের স্মরণ করছি। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দীর্ঘ বক্তৃতা দেব না, আমি শুধু অভিভূত হয়েছি প্রফেসর আহাদের বক্তব্য শুনে। আমি আমাদের ছাত্রছাত্রী যারা শুনছেন, এখানে যারা কানেক্টেড আছেন এবং যারা শিক্ষক, আমাদের সহকর্মী যারা কানেক্টেড আছেন, সরকারি বেসরকারি, আমাদের প্রায় 150টার বেশি ইউনিভার্সিটি। এখন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ একটি অদম্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আপনারা অবশ্যই দেখছেন সোশ্যাল মিডিয়াতে বা নিউজ মিডিয়াতে বঙ্গবন্ধু কন্যার অর্জন ইউনাইটেড নেশনসে আমরা
বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। কেননা এই ক্রান্তিকালে, বিশ্বের এই ক্রান্তিকালে যখন উন্নত বিশ্ব, প্রফেসর আহাদ প্রেজেন্টেশনও বলেছেন যে উন্নত বিশ্ব অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, আমাদের 17 কোটি এই বাঙালির দেশে ছোট্ট একটি ভূমিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা আল্লাহর রহমতে এবং মহান জনগণ বা আমাদের ছাত্রছাত্রী সবার মিলিত পরিশ্রমে, আমাদের স্বাস্থ্য বিভাগ সবার পরিশ্রমে, আমাদের শিক্ষা বিভাগ, আমাদের পুলিশ বিভাগ, আমাদের সশস্ত্র বাহিনী সবার, আমাদের কর্মী, আমাদের কৃষক, আমাদের গার্মেন্টস ওয়ার্কার, আমাদের ব্যবসায়ী সবার কারণেই সবার মিলিতভাবে একটি অদম্য বাংলাদেশের প্রকল্প চলছে। এই করোনা পরিস্থিতিতে জিডিপি উন্নয়ন হচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ অনেক, আমাদের আকাশে সমুদ্র বিজয় হয়েছে, আমাদের আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, আমাদের সমুদ্রে আমরা দেখবেন মেরিটাইম ইউনিভার্সিটি হয়েছে, এরোস্পেস ইউনিভার্সিটি হয়েছে, ডিজিটাল ইউনিভার্সিটি হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হয়েছে। এবং গবেষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যাচ্ছেন গবেষণা গবেষণা গবেষণা। এবং আমরাও সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে আছে, সেটার রূপকল্প প্রতিষ্ঠা করেছেন মাননীয় আইসিটি অ্যাডভাইজার বঙ্গবন্ধু দহিত্র এবং কম্পিউটার বিজ্ঞানী আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় যেভাবে পরিকল্পনা দিচ্ছেন, তাতে একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকেও ঘোষণা দেখেছি 5G চলে আসবে, আমরা টেকনোলজিতে আমরা ক্যাশলেস সোসাইটি, একটি করাপশন লেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমাদের যেই কথাটি আইসিটি অ্যাডভাইজার বলছেন সজীব ওয়াজেদ জয়, সেটি হচ্ছে উদ্ভাবন, কপি করে নয়। কপি করে আমাদের উন্নয়ন হবে না। বিশ্ববিদ্যালয়গুলি বিশেষ করে আমাদের তরুণ মেধাবী তরুণরা কপি না করে গবেষণা করবে এবং সাথে সাথে উদ্ভাবন করবে। আজকের এই লেকচার সিরিজ বা এরকম যদি আমরা লেকচার সিরিজ আরো বেশি দিতে পারি, দেশে বিদেশি যারা বিদেশে আমাদের এনআরবি আছেন, রিসার্চের সাথে জড়িত আছেন, আইডিয়ার সাথে জড়িত আছেন, আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রিতে আছেন, আমাদের অনেক ফিমেল প্রফেসর আছেন, এন্টারপ্রিনার আছেন, তাদেরকেও আমরা এখানে সংযুক্ত করতে পারি, তাদের কথা শুনতে পারি। আমাদের ট্যালেন্ট প্রতিদিনই বিভিন্নভাবে কেউ না কেউ এই অর্গানাইজেশন করতে পারে বা এই সেমিনার ওয়েব সিরিজ করতে পারে, যাতে করে ছাত্রছাত্রীদের মধ্যে এই আইডিয়া জেনারেশন বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা ইনোভেশনের পরিষ্কার ধারণাটা আসে। বিভিন্ন ধরনের বিভিন্ন ফিল্ডে, এখানে 10টি ফিল্ড যেটাকে প্রফেসর আহাদ বলেছেন, তিনি একটি ফিল্ড যেখানে হসপিটালিটি এবং হসপিটাল নার্সিং এসব নিয়ে, সেখানেও কিন্তু একটা বাহাস, গবেষণার অনেক ক্ষেত্র আছে, সেরকম টেকনোলজিতে অনেক ক্ষেত্র আছে। আমি বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড, ইট মিনস ইনক্লুসিভ অল সোসাইটি। এখানে হিস্ট্রি, সেখানে লিঙ্গুইস্টিক, সেখানে ল্যাঙ্গুয়েজ, সেখানে হোয়াটএভার আমরা ম্যাথস, সবকিছুকে ইনক্লুসিভ করে এবং সমাজের ম্যানেজমেন্ট, বিজনেস, অল টুগেদার, ই কমার্স, হোয়াট নট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, অল টুগেদার ইট ইজ এ ইনক্লুসিভ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি, যেটা বলেছেন আমাদের সংখ্যা হচ্ছে, একসময় আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকবে। সুতরাং আমাদের এই ডিভিডেন্ড থাকাকালীন সময়ে যদি আমাদের ইয়তকে, আমাদের মেধাবী তরুণদেরকে যোগ্য করে তুলতে পারি, স্কিলে তৈরি করতে পারি, আমি এই কথাটি বলবো, পরিশ্রমের কোনো বিকল্প নাই এবং নিজের ব্রেনের উপর, নিজের আস্থার উপর, নিজের প্রবলেম সলভিং, নিজেদের দেশের জন্য, নিজেদের পরিবারের জন্য, নিজেদের সমাজের জন্য প্রবলেম সলভ করতে হবে, নিজেদের সমস্যা সমাধানের জন্য, অন্যের উপকারের জন্য, নিজের সার্ভিসের জন্য, ইউনিভার্সিটির জন্য, নিজের লোকালিটির জন্য প্রথমে চিন্তা ভাবনা করতে হবে। আমরা যদি বাস্তবসম্মত চিন্তা করি, সেটাই হবে প্রধান বিষয় আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, আমাদের হেলথ সেক্টরের জন্য, আমাদের রোড ব্যবস্থার জন্য, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য, হোয়াট নট। আমাদের দেশ একটি ল্যান্ড অফ অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের জনসংখ্যা, এই মানব সংখ্যা একটি
সুযোগ্য জাতিতে যদি পরিণত হয়, আমরা যদি হিউম্যান রিসোর্স 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সুন্দরভাবে কাজে লাগাতে পারি, সেটাই আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লক্ষ্য। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলি এই বঙ্গবন্ধুর হাতে গড়া বিশ্ববিদ্যালয় এবং মঞ্জুরি কমিশন, বঙ্গবন্ধুর হাতে গড়া যেটি প্রথম বিজয় দিবসে কার্যকরী হয়েছে 1972 16 ডিসেম্বর, 1973 অধ্যাদেশ বা রাষ্ট্রপতির আদেশ বলে 10 নম্বর আদেশে এই কাজটি 15 ফেব্রুয়ারি জারি হয়েছে, যেটা কার্যকর হয়েছে প্রথম বিজয় দিবসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের সম্মান, বিশ্ববিদ্যালয়গুলিকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং তথ্য প্রযুক্তি বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করার জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধু রূপরেখা দিয়েছেন। ডক্টর কুদ্দুস খোদা শিক্ষা কমিশন করেছেন বিজ্ঞানীর মাধ্যমে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী মানে যিনি ইন্তেকাল করেছেন বেশ কিছু আগে, তিনিও একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। এই বঙ্গবন্ধু বিজ্ঞানীদেরকে ভালোবাসতেন, সায়েন্টিস্টদেরকে ভালোবাসতেন, শিক্ষকদেরকে ভালোবাসতেন এবং নব উদ্ভাবনকে ভালোবাসতেন। সেটি আমরা দেখতে পাচ্ছি তার সুযোগ্য দৈহিত্র সজীবাদের জয়ের মধ্যে। এবং আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে মনে করি, আমাদের যারা নতুন প্রজন্ম আছে, আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারাই নব উদ্ভাবন করবে, নব গবেষণা করবে এবং পরিশ্রম করে একটি আধুনিক যে ফ্রেমওয়ার্ক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 2030 2041 আধুনিক উন্নত বিশ্ব এবং 2071 100 বছরের বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান, সবকিছুতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অথবা যে কোনো তরুণীরা বিভিন্ন সেক্টর থেকে যেখানেই আছেন, মাদ্রাসাতে আছেন, তারাও আমাদের সাথে কাজ করবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়তে পারছেন না, তারাও কিন্তু পড়তে পারেন না বিভিন্ন কারণে, তাদের মধ্যেও মেধাবী তরুণ আছে, মেধাবী তরুণী আছে, তাদেরকেও আমরা সাথে নিতে চাই এবং গবেষকদেরকে সাথে রাখতে চাই, এবং সাথে সাথে যারা এন্টারপ্রিনার, গবেষক, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই কারণেই এই আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এবং আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এই প্রোগ্রামটা হাতে নিয়েছি, যাতে করে একটি ইন্ডাস্ট্রি একাডেমি প্ল্যাটফর্ম সুযোগ তৈরি হয়, একটি রিসার্চ বেসড প্ল্যাটফর্ম তৈরি হয় বিশ্ববিদ্যালয়, একটি টেকনোলজি বেসড প্ল্যাটফর্ম তৈরি হয়, গবেষণা উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রির সাথে লোকাল এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, যেটা প্রফেসর আহাদ সঠিকভাবে বলেছেন, কোলাবোরেশনের প্রয়োজন, কোলাবোরেশন ছাড়া হবে না। বিভিন্ন সেক্টরের সাথে একসাথে কাজ করা, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে একসাথে কাজ করা, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের সাথে, কলেজের সাথে, ইভেন যে কোনো স্কুলের সাথে যদি প্রয়োজন হয় কোলাবোরেশন করা, হসপিটালের সাথে কোলাবোরেশন করা, ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা এবং ইন্টারন্যাশনাল কোম্পানিগুলি আমরা চাইবো। এখানে আমরা চাইবো আমাদের আলিবাবার মতো বা গুগলের মতো, অথবা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা বলছেন, স্বপ্ন দেখছেন একটি সমাজে যেখানে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা হবে একটি ক্যাশলেস সোসাইটি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সোসাইটি, যেখানে বড় বড় টেকনোলজি ড্রিভেন কোম্পানি তৈরি হবে, যে কোম্পানিগুলি দেশের প্রবলেম সলভ করে গ্লোবালি স্কেল করবে। সেই স্লোগানটা সুন্দরভাবে এই মুজিব 100 আইডিয়াতে এসেছে, ইনোভেট লোকালি, স্কেল গ্লোবালি। আমি বলবো আমাদের সভাপতি যিনি প্রফেসর শাহাদাত হোসেন সুন্দরভাবে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমাদের সম্পাদক প্রফেসর শামীম আল মামুন সুন্দরভাবে পরিচালনা করছেন, এবং বিভিন্ন ফোকাল পয়েন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার, ছাত্র, ফ্যাকাল্টি, আমাদের সমবৃন্দ সবাই আমি মনে করব এই কনফারেন্সে একসাথে কাজ করবেন এবং ছাত্রছাত্রীকে উৎসাহিত করবেন এবং নিজেরাও পার্টিসিপেট করবেন। আমরা এখান থেকে একটি নতুন ধারার সৃষ্টি করতে চাই, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিককরণ, গ্লোবালিকরণ এবং দেশীয়করণ, সাথে সাথে নিজস্ব কালচার, কৃষ্টি, নিজস্ব মেধাকে আমাদের প্রোটেকশন দিয়ে আমরা এগিয়ে যাব অদম্য বাংলাদেশে, অপ্রতিরোধ্য বাংলাদেশে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আশা করি আমাদের তরুণ প্রজন্ম এবং
আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের গবেষক মন্ডলী এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একসাথে কাজ করে একটি নতুন অধ্যায় 2041-এ আমরা একটি সুন্দর প্রযুক্তি নির্ভর এবং গবেষণালব্ধ দেশ এবং বিশ্ববিদ্যালয়গুলি সেখানে প্রধান ভূমিকা পালন করবে এবং আমাদের তরুণ প্রজন্ম সেখানে প্রধান ভূমিকা পালন মূল ভূমিকা পালন করবে, চালিকা শক্তি হিসাবে কাজ করবে। তাদের এই আজকের আইডিয়াগুলি অবশ্যই আমাদের উন্নত বিশ্ব নির্মাণে, উন্নত আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ নির্মাণে এবং এই কনফারেন্সকে সাফল্য মণ্ডিত করতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আরো বেশি করে আপনারা বিভিন্ন দেশীয় বিদেশি আমাদের যারা রিসার্চার আছেন, আমাদের যারা গবেষক আছেন, আমাদের যারা শিক্ষক আছেন, আমাদের যারা এন্টারপ্রিনার আছেন, আমাদের যারা ব্যবসায়ী আছেন, আমাদের যারা লোকাল ইন্ডাস্ট্রিয়াল আছেন এবং বিদেশি ইন্ডাস্ট্রিয়াল আছেন, তাদেরকে এবং বিদেশিদেরকেও কানেক্ট করবেন। কানেক্ট করে এটাকে ইউটিউব চ্যানেলেও আপনারা এই ধারণ করবেন, রাখবেন। তাহলে আমাদের ছাত্রছাত্রীরা বারবার এই জিনিসগুলি আরো ক্লিয়ার হবে এবং এটা সিরিজ থাকবে। এটার মাধ্যমে আমরা ছাত্রদেরকে ডিসেমিনেশন অফ নলেজ এবং নলেজ ইকোনমি বা নলেজ সেন্ট্রিক এক্সেলেন্স যে সোসাইটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে এই কনফারেন্স অবশ্যই ভূমিকা রাখবে এবং এটা একটি মাইল ফলক হিসেবে কন্টিনিউ করবে আগামী 100 বছর। মুজিব 100 বছর আমরা এই অঙ্গীকার করছি, এটা আগামীতে আরো 100 বছর এই কনফারেন্স এবং এই আইডিয়া প্রতিযোগিতা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই কথা বলে আমি আয়োজক যারা কষ্ট করছেন তাদের পরিশ্রমে আমি বলবো যে দেশের কল্যাণে, নিজেদের কল্যাণে এবং আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে আপনাদের সাথে থাকবে এবং আমরা এগিয়ে যাব। এই দৃঢ় বিশ্বাস আমার আছে, আপনাদের উপরে আস্থা আছে। আপনাদের সবাই আমাদের বিজ্ঞান এবং আপনারা বিজ্ঞান এবং সবাই গবেষক এবং সবাই ট্যালেন্টেড, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করছি। যারা শুনছে ফেসবুক লাইভে অথবা আমাদের যারা সাংবাদিক আছে তাদেরকে অনুরোধ করবো এখানে এটা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য, শেয়ার করে এবং বিভিন্ন ভাবে আপনারা এটি ভালো কাজকে উৎসাহিত করেন, ভালো কাজ সবার মধ্যে ছড়িয়ে দেন, দেশে বিদেশে যেভাবে পারেন বিভিন্ন জায়গায় এটাকে উৎসাহিত করে। তাতে করে আমাদের তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। এই কনফারেন্স একটি মেগা ইভেন্টে পরিণত হবে বলে আমার বিশ্বাস। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান যিনি এই সভা সভাপতিত্ব করছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আবারও কিনোট স্পিকার যিনি প্রফেসর আহাদকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যারকে, স্যারের আসলে অতি মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং আমি আবারও কৃতজ্ঞতার সাথে স্যারকে স্মরণ করতে চাই যে স্যার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এত অনেকক্ষণ সময় দিলেন এবং অবশ্যই স্যারের দক্ষতায় এবং স্যারের অনুপ্রেরণায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব স্যারের কথার সূত্র ধরেই যে আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা সকলে আমাদেরকে সাহায্য করবেন এই সুন্দর তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই ধরনের একটা ইনোভেটিভ এডুকেশন প্রসেসের মধ্যে তাদেরকে নিয়ে আসার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। আমার মনে হয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা, সেটা আমরা অবশ্যই গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ আগামীতে। এবং অবশ্যই স্যারের কথায় অলরেডি আপনারা সবাই জেনেছেন যে এসডিজি বা উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি পুরস্কার অলরেডি পেয়েছেন, গ্লোবালি রেকগনাইজড হয়েছেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আরো আমরা এসডিজির যে প্ল্যান অর্জনের লক্ষ্যে আরো যে 19টি সেক্টর আছে, আমাদের 17টি সেক্টর আছে, সেই প্রত্যেকটি সেক্টরে আমরা এক এক বছর করে আমরা এগিয়ে যাব এবং এই প্রতিযোগিতাই হবে সেই এসডিজি লক্ষ্য, উন্নয়ন লক্ষ্যমাত্রাকে পূরণ করার একটা ক্ষেত্র। সো ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ এখানে যারা উপস্থিত আছেন সকলকে। এই মুহূর্তে আমি এই অনুষ্ঠানের
কিউএন সেশনে মানে কোশ্চেন এবং অ্যান্সার সেশনে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব আমাদের এই অর্গানাইজিং কমিটির সভাপতি বা চেয়ার প্রফেসর ডক্টর সাদাত হোসেন স্যারকে এই অনুষ্ঠানের জাস্ট কিউএন সেশনটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের সেক্রেটারি মুজিব। এখন আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। আমরা ইতিমধ্যে চ্যাট বক্সে কিছু আমরা কোয়েশ্চেন পেয়েছি। আমি সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে একটু লিভ করতে যাচ্ছি, আমার একটা মিটিং আছে। আমি মাঝখানে আমার কাছে লোকজনও আসছে, ঠিক আছে, বাইরের থেকে আসছে, আমার মিটিং আছে একটা, আমাকে টেক করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ আপনার সময়ের জন্য, ধন্যবাদ। সাদাত স্যার, ওই যে প্রশ্নগুলো তো আমি দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো আমি একটু যদি আপনি একটার পর একটা যদি অ্যানসার করেন অন করে দেই সকল পার্টিসিপেন্টের জন্য। আমরা একটু দুঃখিত যে আসলে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সকলের মাইক্রোফোনটা অফ করে রেখেছিলাম। এখন আমি ওপেন করে দিচ্ছি, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে মাইক্রোফোন অন করে কোশ্চেন করেন অথবা চ্যাট বক্সে দিতে পারেন। আচ্ছা, চ্যাট বক্সে যেগুলো এসেছে সেগুলো আমরা উত্তর দেই, এরপরে হতে ওই যে নাহিদ আল মুবিন উনি প্রশ্ন করবেন। তো চ্যাট বক্সে যারা দিয়েছেন যদি আগে আসবেন, আগে প্রশ্নের উত্তর পাবেন, এই ভিত্তিতে আর কি। আচ্ছা, তো আচ্ছা, ওই যে 25শে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে নাকি বাড়বে? আসলে আমরা যেহেতু পাবলিক ইউনিভার্সিটি এতে দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষাগুলো শুরু হয়েছে, ফলে এটা আমরা আলোচনা করেছি আমাদের মিটিং এ। এটা হয়েছে যে আমরা 10ই অক্টোবর পর্যন্ত এটা এক্সটেন্ড করব। এটা মানে এই জন্য না যে আমাদের সাবমিশন কম পড়েছে, অলরেডি আমাদের সাবমিশন যথেষ্ট পরিমাণ আসছে, কিন্তু আমরা প্রত্যাশা করছি যে আরো অনেক আসবে, এই জন্য আমাদের হবে এবং ওয়েবসাইট আপডেট করা হবে। সুতরাং যাদের পরীক্ষা আছে তোমরা মানে পরীক্ষাটা ভালো করে দাও, হঠাৎ করে অনেকদিন পর পরীক্ষা, কিন্তু এট দ্য সেম টাইম একটু একটু করে করে খেলাধুলা দেখা বাদ দিয়ে, অন্য কিছু বাদ দিয়ে এই আইডিয়া জেনারেশনটা হয় যাতে। এরপর, ইজ দেয়ার এনি ভ্যালিড সোর্স অফ ফান্ডিং ফর দিস কাইন্ড অফ ওয়ার্কস ফর স্টুডেন্টস বিসাইড দেয়ার স্টাডি? জিয়াউল হক প্রশ্ন করেছে, খুবই সুন্দর প্রশ্ন। আসলে ফর স্টুডেন্ট তো দূরের কথা, টিচারদের জন্যই তো সেই লেভেলের পর্যাপ্ত ফান্ডিং নাই। আগে অতীতের তুলনায় বেটার, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডের তুলনায় আমাদের দেশে রিসার্চ ফান্ডিং খুবই অপ্রতুল। তো সেই ক্ষেত্রে এরপরও যা আছে, মানে আমি রিকোয়েস্ট করব যে এডুকেশন মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, এরপরে ইউজিসি, এগুলোর মাধ্যমে যেসব প্রজেক্টের অবকাশ রয়েছে, তোমাদের শিক্ষকদের সাথে আলাপ করলে উনারা হইতে পারে যে তোমরা যেটা করো যে হেল্প করো, ফর্ম করে এরপরে শিক্ষকদের করে সাবমিট করা যাবে আর কি। ওখানে লক্ষ লক্ষ টাকাও দেয়, 20 লক্ষ 30 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে অনায়াসে, কম তো আছেই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে, যেহেতু জানালাম যে 10 তারিখে পর্যন্ত হবে। পরের প্রশ্ন হচ্ছে যে রবিউল আলম মারুফ উনি প্রশ্ন করেছেন, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার আইডিয়া এই 10টি সেক্টরের মধ্যে 2টি মোটামুটি ভাবে হয়। এখন আইডিয়া যখন সাবমিট করব তখন কি আমরা শুধু একটিতে ফোকাস করব? শামীম আল মামুন বা সাদাত স্যার, এটা কি উত্তর দেওয়া উচিত হবে? এটা আসলে মানে ট্র্যাক কোনো বিষয় না। এর আগেও অ্যানসার করেছি, গত সেমিনারেও আমরা অ্যানসার করেছি এই ধরনের কোশ্চেনের। যে আপনি চিন্তা করবেন যে এটা আসলে কোন ক্ষেত্রের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হচ্ছে, তো সেটাকে সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে উদ্ভাবনী বিজ্ঞান, উনি বলেছেন যে সহযোগিতার বিষয়, অর্থসহিত অত্যন্ত জরুরি বলে মনে করি। আচ্ছা, এটা প্রশ্ন নয়, এটা কমেন্ট, সুতরাং সবাই পড়তে পারছে। আচ্ছা, টাইম বাড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে, খুবই নাইস। অলরেডি 224টা সাবমিশন হয়েছে, আমাদের দরকার মাত্র 100টা। সুতরাং আমরা আশা করছি যে আরো পড়বে আমাদের ছেলে মেয়েরা, এবং বেশি পড়লে যে আমরা মানে আহত হব তা না। যদি দেখা যায় যে 100টার পরেও ভালো ভালো আছে, আমরা ডিফারেন্ট ভাবে পজিটিভলি চিন্তা করব। সুতরাং আপনারা আইডিয়া সাবমিট করেন।
17-18 কোটি মানুষের মধ্যে আইডিয়া জেনারেশন আসবেই এবং এটা ভালো হবে সেটা আমরা আশা করি। মানব সম্পদ উন্নয়নে আমরা কি আইডিয়া দিতে পারি? হ্যাঁ, মানব সম্পদ উন্নয়নে তো অবশ্যই আইডিয়া দিতে পারেন, কিন্তু সেটা দেখতে হবে যে যেই 10টা ট্র্যাক আছে তার কোনটার সাথে ম্যাচ করে। সবই তো মানব সম্পদ উন্নয়নের জন্যই। মানব মানব সম্পদ যদি উন্নয়ন অন্যভাবে ধরা হয় সেটাও দিতে পারবেন আর কি, দেখতে হবে যে আপনার কোনটার সাথে মানে রিলেটেড হয়। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ভাবনাগুলো কি বাংলা ভাষায় লিখবো? আচ্ছা, আমরা বাংলাতেও লিখতে পারবেন, ওয়েবসাইটে লেখা আছে, ইংরেজিতেও লিখতে পারবেন। সুতরাং আপনারা একটু দয়া করে ওয়েবসাইটে যাবেন। একজন লেখছে 2000, নাজমুল লেখছে 2000 প্লাস সাবমিশন পড়বে স্যার। 2000 প্লাস সাবমিশন পড়লে আমাদের জীবন তেজপাতা হয়ে যাবে, জাজদের অবস্থা খুব খারাপ হবে, সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি প্রশ্ন চ্যাট বক্সে শেষ। আপনাদের যদি ফার্দার কারো প্রশ্ন থাকে, কথা বলতে না পারলে চ্যাট বক্সে করবেন। এই পর্যায়ে আমি হ্যান্ড রেজ শুধু দেখতে পাচ্ছি মুস্তাহিদ আহমেদ, আপনি আপনার হ্যাঁ শর্ট প্রশ্ন করুন। জি স্যার, মুস্তাহিদ আহমেদ, সবাইকে। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি লাস্ট 2-3 বছর ধরে এরকম স্যার ফান্ডিং এর জন্য আমি আমার ইউনিভার্সিটি ফান্ডিং পেয়ে আমরা কাজ করেছি, এবং স্যার আমি কারেন্টলি একদম স্টার্টআপ ফার্মে কাজ করতেছি যেটা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস নিয়ে কাজ করে, এবং স্যার আমরা বাংলাদেশে দুই একটা স্যার বড় বড় কোম্পানি সাথে কাজ করতেছি স্যার এখন। বাট আমাদের স্যার এখন রিসোর্সের খুব ল্যাকিংস হচ্ছে, এবং স্যার বিশিষ্টভাবে যেহেতু স্যার আমরা স্টার্টআপ স্যার এবং ফান্ডিং এরও একটা বিষয় আছে, তো স্যার অনেক ক্ষেত্রে দেখা গেছে স্যার এই কম্পিটিশন গুলাতে স্যার আমরা অনেক সময় নিয়ে অনেক রিসার্চ করে স্যার সাবমিশন করি স্যার, কিন্তু এরপরে স্যার আমরা কোনো মানে রেসপন্স পাই না স্যার। তো এইটা স্যার একদিক থেকে স্যার আমাদের জন্য স্যার খুবই ডিমোটিভেটিং হয়। কিন্তু স্যার এই প্রসেসটা যদি স্যার আমরা স্যার আপনারা যদি একটু কেয়ারফুলি মানে আমাদের জন্য স্যার একটু সুযোগ করে দেন, আমি মনে করি স্যার পার্সোনালি স্যার আমি যেই সেক্টরে আমি কাজ করতেছি, আমি খুবই ব্লু ওশেন একটা স্ট্র্যাটেজিতে কাজ করতেছি, যেটা স্যার ইন্ডাস্ট্রিয়াল আইওটি এবং ইন্ডাস্ট্রি যেই সব বিষয়ে স্যার আপনার আজকে এই সেমিনারটা ছিল, মোস্ট অফ দ্য থিংস আমি আমার টেক দিয়ে আমরা কভার করার চেষ্টা করতেছি। এবং স্যার আমি কম্পিউটার ভিশন নিয়ে স্যার বাংলাদেশে খুবই কম সংখ্যক ফার্মের মধ্যে আমাদের একটা ফার্ম যেটা আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর সাথে বর্তমানে স্যার ফুল একটা ডিপ্লয়মেন্টে তাদের 4টা ফ্যাক্টরিতে স্যার কাজ করতেছি। তো স্যার আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি স্যার এই রিলেটেড। তো স্যার আমার মনে হয় যে স্যার আপনাদের তরফ থেকে যদি স্যার আমাদের মতো এরকম স্টার্টআপদের একটু সাহায্য করা হইতো এবং স্যার একটু মেন্টরশিপ প্রোগ্রাম দেওয়া যেতে পারতো, স্যার আমার মনে হয় স্যার আমরা খুবই মানে আমার স্যার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অনেকজনের সাথে কথাবার্তা হয় স্যার। থ্যাংক ইউ। শুনে খুবই ভালো লাগলো। নাম্বার 1 খুবই খুবই আনন্দ লাগলো যে ইউ আর ডুইং গুড। তো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আসলে আমরা শিক্ষকদের পক্ষে খুব বেশি করা সম্ভব না, কারণ হচ্ছে যে আমরা শুধু ভলান্টিয়ার হিসাবে এই জায়গাতে ইনভলভ থেকে আমরা চেষ্টা করছি যে যেহেতু ইউজিসি এত বড় একটা উদ্যোগ নিয়েছে যাতে এটা খুব সাকসেসফুল হয়, এবং ইউজিসি আপ্রাণ চেষ্টা করছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি বিহাইন্ড দ্য সিন, লটস অফ মিটিংস উইথ দ্য আইসিটি মিনিস্ট্রি অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স ফর মানে লং টার্ম ফান্ডিং অ্যান্ড আদার্স। তা এখন মানে আলটিমেটলি বাধাটা যায় হচ্ছে পয়সা। তো ওই পয়সার জায়গাতে যখন মানে লম্বা সময় ধরে কিছু করা যাবে তখন হয়তো করা যাবে, বাট এরপরেও আপনি যদি এখানে প্রপোজাল দেন এবং সেটা যদি ফার্দার যায়, টপ 10-এ যায়, তাহলে তো আপনি জানতেই পারবেন। আর আমাদের চেষ্টা তো থাকতেছে, এবং প্রফেসর সাজ্জাদ যেটা বলে গেলেন ইউজিসি মেম্বার, এবং আমরাও চেষ্টা করছি, শামীম আল মামুন তো বারবার এটা বলছেন যে আমরা আলটিমেটলি চাইবো যে এই ধারাটা যাতে দুর্বল ভাবে না থাকে এবং এই ধারাটা যাতে এগিয়ে যায় এবং থেমে না থাকে। সো দিস ইজ আওয়ার গোল। আমরা চেষ্টা করে যাব। আপনাদের এইরকম মানে চেষ্টাগুলো জানার কারণে আমাদের খুব এনকারেজমেন্ট হয়। হোপফুলি উইল ডু বেটার। এই মুহূর্তে তো খুব বেশি প্রমিজিং কিছু বলতে পারছেন, কিন্তু ডিমোটিভেটেড হওয়া যাবে না, কারণ খেয়াল করতে হবে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে, ইভেন 5 ইয়ার্স ব্যাক অ্যান্ড টুডে আমাদের কিন্তু এই যাত্রাগুলো ঊর্ধ্বমুখী। আমরা আগের তুলনায় বেশি করছি, আগের তুলনায় বেশি গবেষণা করছি, চিন্তা করছি, রিসার্চ করছি, সাহস দেখাচ্ছি। কিন্তু এটা ম্যাসিভ লেভেলে যেতে হবে এবং সবাইকে চেষ্টা করতে হবে, শিক্ষক, স্টুডেন্টস, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট,
তো হোপফুলি হবে। থ্যাংক ইউ মুস্তাহিদ, আপনাকে ধন্যবাদ। এবং আপনি প্রয়োজনে ফার্দার, আমি ইন্টারেস্টেড যে আপনি, যেহেতু আমি নিজে কম্পিউটার ভিশনে কাজ করি, আইওটি সেন্সর নিয়ে কাজ করি, ফলে ইউ মে নক মি লেটার অন, দেন উই ক্যান ডিসকাস। জি স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ, স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ থ্যাংক স্যার ইউ, সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন রেইজ হ্যান্ড করেছেন, আপনি যদি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, রেইজ হ্যান্ড চলে গেছে। তাহলে আমরা সাদেক স্যার, আমরা তাহলে ওই যে চ্যাট বক্সে আছে নাকি? চ্যাট বক্সে আমরা মনে হয় হ্যাঁ সবই অ্যান্সার করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা যেটা সেটা হলো যে, ক্যান উই কিপ এন ইংলিশ এন্ড বাংলা ভার্সন অফ দ্য এফএকিউ, অর ডু উই হ্যাভ টু চুজ জাস্ট ওয়ান? তো এটা হচ্ছে যে আপনি দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এই বাংলা ক্ষেত্রে এই যে বলেন। এই সহজ যে কোশ্চেন এন্ড অ্যান্সার গুলো মানে আমরা অনেক সময় পাচ্ছি, আসলে কি আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, এগুলোতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এগুলো। প্লাস আমাদের যে আগের যে ভিডিওগুলো কেউ যদি দেখেন, আজকে যারা নতুন করে জয়েন করলেন তারা দেখবেন ইনশাল্লাহ, সেগুলোতে আছে। তারপরে কিভাবে সাবমিট করবেন, টেমপ্লেটটা কি ধরনের হবে, তারপরে এক্সাম্পল আছে কিনা সেটা, তারপরে আর কি কি ধরনের এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, এগুলো আমাদের আগের ভিডিওগুলো প্লাস হলো গিয়ে আমাদের ওয়েবসাইটে লিংকও দেওয়া আছে। তো সেখানে যদি যান তাহলে একদম আপনি ক্লিয়ার হয়ে যাবেন দল কিভাবে গঠন করবেন। ভাষার বেলায় আমি আগেও বলছি, বাংলা, ইংলিশ আপনারা নিতে পারবেন, আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিচ্ছি না, কারণ আমরা করতে পারি না। হ্যাঁ, না, তো আমি একটু এই জাপানিজ দুটো, করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, তো এই দুটোর ক্ষেত্রে আর এখানে বাকি যারা আছেন তারা ইনশাল্লাহ আমাদের যে ফরম্যাটটা, অনেকে আমি বলবো যে যারা অলরেডি সাবমিট করছেন তারা যদি কেউ থেকে থাকেন, আমরা একটুখানি রিভাইজ করতেছি যে ধীরে ধীরে আমরা আপনাদের মেন্টর প্রোভাইড করার জন্য। তো সেক্ষেত্রে দেখছি যে আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে সাবমিট করে থাকেন সেভাবেই হয়তো দিচ্ছেন, কিন্তু আমাদের কিন্তু একটা ফরম্যাট আছে, পিআর ফরম্যাট। আপনারা ওয়েবসাইটে গেলে সেই ফরম্যাটটা পাবেন এবং তার টেমপ্লেটগুলো পাবেন। আপনার আইডিয়াটা ওইভাবে ঠিক লিখে আমাদের কাছে সাবমিট করুন। হ্যাঁ, এটা আমার লাস্ট আহ্বান। এবং আমার মনে হয় এখন আমরা আমাদের সেশন শেষ করতে পারি। তো সেই সেশনের শেষে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন স্যারকে বলবো যে আপনার শেষ কথাটা যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ ডক্টর শামীম আল মামুন। এবং আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রফেসর ডক্টর আহাদকে, যিনি অনেক কষ্ট করে আজকের খুবই যদিও হাউ টু জেনারেট আইডিয়া কিভাবে জেনারেট করবে, যদিও বলতে সহজ, আমি বুঝি ওনার পেইনটা কত কষ্ট করেছে। এবং উনি বক্তৃতার মধ্যেই বলেছে গত 15 দিন ধরে উনি চিন্তা করছেন। এবং আমরা একটা ইউনিক, একটা চমৎকার একটা প্রেজেন্টেশন দেখতে পেলাম, যেখানে আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়। এবং এই প্রেজেন্টেশনটা যেহেতু এটা ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, আমরা আমাদের বাংলাদেশের শিক্ষক ছাত্রদের আমি বিনীতভাবে অনুরোধ করব এটা আপনারা বারবার দেখবেন। অনেক আইডিয়া পাবেন। যে 10টা ট্র্যাকের কথা বলছি, সেখানে কিন্তু অনেক আইডিয়া, বাংলাদেশের অনেক সমস্যা আছে, সেগুলো পাবেন। ওইটা শুনেন, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এবং আমরা যে মূল জিনিসটা আমরা বারবার বলছি, প্রেস রিলিজ, অর্থাৎ আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, সেটা আপনার পত্রিকায় একটা প্রেস বিজ্ঞপ্তি দেবেন। জিনিসটা এইভাবে চিন্তা করবেন, জাস্ট রাইট ওয়ান পেজ, দ্যাটস এনাফ। এটা করে আপনারা সাবমিট করে দেন। তারপরে আমরা আপনাদেরকে, এরপরে আপনাদের দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা আপনাদেরকে মেন্টরিং করব। আমরা স্ল্যাক অনেক কিছু কিন্তু টিম আমরা গঠন করেছি, কিভাবে আপনাদের সহযোগিতা করব। আপনারা যে আইডিয়াটা, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রেস রিলিজ, সেটাকে আপনি কিভাবে একটা ছোট্ট একটা ডেমোতে, যেটাকে আমরা বলছি যে মিনিমাম ভায়াবল প্রোডাক্টে আপনি রূপান্তরিত করতে পারবেন অক্টোবর নভেম্বরে কাজ করে, সেটার কিন্তু সার্বক্ষণিক সহযোগিতাও কিন্তু আমরা দেব। এবং পরিশেষে আপনার ডিসেম্বরে আমরা টপ 100টা প্রজেক্টকে, আইডিয়াকে আমরা পুরস্কৃত করব, যার মধ্যে থেকে টপ 10টা আইডিয়াকে আইসিটি ডিভিশন 10 লক্ষ টাকা করে দিয়ে ইনকিউবেশন করবো। অর্থাৎ আপনি
স্টার্ট আপ কোম্পানি শুরু করতে পারবেন এবং ওখান থেকে আমাদের ইনকিউবেশন করবেন, তারপরে আপনি পাইলটিং এ আপনার মার্কেটে নিয়ে যাবেন, রিসার্চ গ্যাপ বের করবেন, আমরা আবার গবেষণা করব, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আইডিয়ার মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হবে, আইডিয়ার মাধ্যমে যে আপনার কোম্পানি তৈরি হবে, সেই কোম্পানির প্রোডাক্টটা যেন রোবাস্ট এবং রিলায়েবল হতে পারে, এই জীবন চক্রটা আমরা এখানে কিন্তু শুরু থেকে শেষ করতে চাই। এটাই হচ্ছে কি আমাদের অ্যাম্বিশন। আমরা ইতিমধ্যে 3টা এরকম আমরা ওয়ার্কশপ করেছি। প্রথম ওয়ার্কশপে ছিল যেটা সেপ্টেম্বরের 4 তারিখ, সেটা আমাদের ফেসবুক পেজে অ্যাভেলেবল আছে, যেখানে জামান ভাই যে আমাজন ওয়েব সার্ভিসের উনি টক দিয়েছিল, প্রেস রিলিজ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এখানে অনেক কথা বলেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব বিনীতভাবে 4টা সেপ্টেম্বরের আপনারা টকটা দেখেন, ভিডিওগুলো একটু চালিয়ে দেখেন। তারপরে আমরা আবার 10 তারিখ একটা আমরা ওয়েবিনার করেছি, যেখানে ইউটিউবের পক্ষ থেকে আমরা ওখানে কথা বলেছি। আমাদের সেক্রেটারি ডক্টর শামীমান মামুন বলেছেন, জামান ভাই বলেছেন, ওগুলো একটু শুনে দেখেন। এবং সর্বোপরি আজকে প্রফেসর আহাদ যে চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছে, এটা একটু শুনে দেখেন। আমার মনে হয় আপনারা এই 3টা 4টা সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর এবং আজকে হচ্ছে 22 সেপ্টেম্বর, এই 3টা টক আপনারা শুনে দেখেন এবং আপনারা আরো বেশি উজ্জীবিত হওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব 15ই সেপ্টেম্বর যখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি আমাদের উদ্বোধন করলেন, ওখানেও কিন্তু আমরা অনেকে অনেক কথা বলেছি, ফ্রেমওয়ার্কের কথা বলেছি, ওটাও একটু শুনে থেকে এই 4টা আপনারা যদি ওয়েবিনার শুনে থাকেন, আমার মনে হয় না বাংলাদেশে কোনো শিক্ষক ছাত্র আইডিয়া সাবমিট না করে পারবে না। এটা একদম ইজিলি কিন্তু এটা বোঝা যাবে। পরিশেষে আমি যেটা বলবো, আপনারা জানেন আমাদের জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আমরা এই বাংলাদেশটা পেতাম না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আপনারা জানেন আজকে যদি আমাদের জাতির পিতা বেঁচে থাকতো, 2021 সালের যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেটা গবেষণায় দেখা গেছে আমরা সেটা 1985 সালে কিন্তু পেতাম। আপনারা জানেন জাতির পিতাকে আমাদের মধ্যে নাই, কি বড় ক্ষতি হয়ে গিয়েছে, বাংলাদেশ 100 বছর কিন্তু পিছিয়ে গিয়েছে। কিন্তু আমরা জাতির পিতার স্বপ্ন থেকে অনুপ্রাণিত হতে চাই, অর্থাৎ তার ওনার জন্ম শতবার্ষিকীতে এমন আমরা ইনোভেশন করতে চাই যেটা আমাদের বাংলাদেশকে আরো 1000 বছর এগিয়ে নিয়ে যাবে। আমাদের মাননীয় ইউজিসি মেম্বার বলেছেন এই যে মুজিব 100 আইডিয়া কন্টেস্ট, এটাকে আমরা 100 বছর ধরে কিন্তু চালিয়ে নিতে হবে। উদ্ভাবনের একটা সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। যেহেতু এই মুজিব 100 আইডিয়ার সাথে এইটার সাথে আমাদের যেহেতু জাতির পিতার নাম জড়িয়ে আছে, আমাদের আমি মনে করি আমাদের একটা নৈতিক একটা ধারণা আছে, আমাদের একটা দায়িত্ব আছে এটাকে সাকসেসফুল করা। সর্বোপরি পুরো কনফারেন্সটাকে যেন আমরা সাকসেসফুল করতে পারি, যেটা ইউজিসির ইতিহাসে প্রথম এই ধরনের কনফারেন্স হতে যাচ্ছে। আমি পরিশেষে আপনারা যারা আমাদের ওয়েবিনারে ছিলেন, ধৈর্য ধরে শুনেছেন, সময় দিয়েছেন, সবার প্রতি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রফেসর ডক্টর আহাদকে। উনি অর্গানাইজিং কমিটির মেম্বার, উনিও প্রতিদিন সময় দিচ্ছেন এবং সামনে আরো সময় দেবেন। আমরা সাকসেসফুল হতে চাই, এখানে আমাদের নিজেদের কিন্তু কোনো চাওয়া পাওয়ার কিছুই নাই, আমরা শুধু চাই দেশটা এগিয়ে যাক, এমন কিছু আমরা করি বিশ্ববিদ্যালয়ের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, দেশের জন্য, যেটা একটা ইতিহাস হয়ে থাকবে। তো আমি পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইডিয়া সাবমিট করবেন এই বলে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জাস্ট মিডনাইট ক্রস করলো, বাট ইটস ওকে, গুড। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, শামীম ভাই আপনি ক্লোজ করেন। হ্যাঁ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।